আমি হাত মুখ ধুতে না গিয়ে চুপি চুপি মায়ের পিছন পিছন গেলাম। আড়াল থেকে তাকিয়ে দেখছি মা ভাত প্লেটে বেড়ে তার উপর সাদা পাউডারের মতো কি যেন মেশাচ্ছে। এগুলো যে এক ধরনের বিষ আমার আর বুঝতে বাকি রইল না। মায়ের এমন আচরণ আমাকে ভালোবাসার জন্য নয়, আমাকে মেরে ফেলার জন্য। ছোটবেলায় যখন অতিরিক্ত অত্যাচার সহ্য হতো না, তখন কখনো কখনো মনে হতো বাড়ি থেকে বেরিয়ে চলে যায় অনেক দূরে, কারণ এখানে আমাকে বোঝার মতো কেউ নেই আমি ভালো আছি নাকি খারাপ আছি। কিন্তু পরক্ষণে মনে হতো কোথায় যাব, কার কাছেই বা যাব, আর যেখানে যাব সেখানে যদি এর চেয়ে বেশি কষ্ট হয়। তাই বাড়ি থেকে আর বেরোতে পারিনি। কিন্তু আজ এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি যে বাড়ি থেকে পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই আমি আর এক মুহূর্ত দেরি না করে আমার রুমে এসে খুব তাড়াতাড়ি আমার পরনের কয়েকটা কাপড় চোপড় আর কিছু জমানো টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। কিন্তু আফসোস, শেষবারের মতো বাবার সাথে আর দেখাই করতে পারলাম না। বাস স্ট্যান্ডে এসে ঢাকার টিকিট কেটে গাড়িতে এসে বসলাম। রাত 1টার দিকে ঢাকায় এসে পৌঁছালাম। প্রায় 25 বছর পর বাড়িতে যাচ্ছি বাবার সাথে দেখা করতে। জানি না তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন, তবুও বুক ভরা আশা নিয়ে বাসে উঠলাম। বাসে বসে মনে পড়ে গেল সেই 25 বছর আগের স্মৃতিগুলো। আমার বয়স যখন 6 বছর, তখন আমার মা টাইফয়েড জ্বরে মারা যান। মায়ের মৃত্যুতে বাবা খুব ভেঙে পড়েছিলেন। একজন পুরুষ মানুষ সংসারের সমস্ত কাজ করে, তারপর রান্নাবান্না, আমার দেখাশোনা, এসব করতে করতে হাঁপিয়ে যেতেন। গায়ের অনেক লোক বাবাকে বলতেন আরেকটা বিয়ে করতে, কিন্তু বাবা আমার মুখের দিকে চেয়ে আমার সুখের জন্য দ্বিতীয় বিয়ে করতে রাজি হচ্ছিলেন না। মায়ের মৃত্যুর পরই বাবা আমাকে মায়ের মতো লালন পালন করেছে। মায়ের অভাব কখনো বুঝতে দেননি। আর এমনি করেই কেটে যায় কয়েকটি বছর। আমি প্রাইমারি স্কুল পাশ করে সবেমাত্র হাই স্কুলে উঠেছি। আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছি, এমন সময় আমাদের গায়ের একজন লোক এসে বাবাকে বলল, মাস্টার, আর কতকাল এভাবে চলবে? তোমার ছেলে তো বড় হয়ে গেছে, ওর নিজের কাজ এখন নিজেই করতে পারে। তাই বলছি, এখন একটা বিয়ে করে নাও। না ভাই, দ্বিতীয় বিয়ে করে আমি আমার সংসারে আগুন লাগাতে চাই না। ঘরে সৎ মা থাকলে আমার সন্তানের ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাবে। না মাস্টার, তোমার এই কথাটা মেনে নিতে পারলাম না। সব সৎমাই কিন্তু খারাপ হয় না, কিছু কিছু সৎমা আপন মায়ের মতোই হয়। তাছাড়া তোমারও তো একটা ভবিষ্যৎ আছে, বৃদ্ধ বয়সে তোমার দেখাশোনাও তো একজন লোক দরকার। সে কথা ভেবেই তোমাকে এই কথাটা বললাম। হ্যাঁ ভাই, এই কথাটা তুমি ঠিকই বলেছো, কিন্তু এমন মেয়ে কোথায় পাবো? এই বিষয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আমার কাছে একটা ভালো মেয়ে আছে। তুমি যদি রাজি থাকো তাহলে আমি আলাপ করে দেখতে পারি। ঠিক আছে, তুমি আলাপ করে দেখতে পারো, কিন্তু মেয়ে যেন ভালো হয়। আমার ছেলেকে যেন নিজের মায়ের মতো আগলে রেখে লালন পালন করে। বাবা লোকটির কথায় খুব সহজেই দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেয়। বাবার কথা শুনে আমি যেন কান্না থামাতেই পারছিলাম না। টপ টপ করে চোখের পানি ঝরছিল। আমি স্কুলে যাওয়ার পথে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কান্না করেছিলাম। আমার কান্না থামানোর জন্য সেদিন আমার পাশে কোনো লোক ছিল না। আমি অনেক লোকের মুখে শুনেছিলাম সৎ মায়ের অত্যাচার নাকি খুব ভয়ঙ্কর হয়। এ কথা ভাবতে আমার শরীরের লোম খাড়া হয়ে যেত। কিন্তু এই ধারণা আমার পাল্টে গিয়েছিল। সত্যি সত্যিই বাবা একদিন বিয়ে করে সৎমা ঘরেও তোলেন। সৎমায়ের ব্যবহারে, তার আদর যত্নে আমি ভুলে গিয়েছিলাম আমার আপন মায়ের কথা। বাবার চেয়ে আমার সৎ মেয়ে আমাকে অনেক বেশি আদর করত। খুব সুখেই দিন কাটতে লাগলো। একদিন বাবা আমাকে বলেছিল, বাবা আসিফ, আমি জানি তোর সৎ মা তোকে অনেক ভালোবাসে, তোকে খুব আদর যত্ন করে, একেবারে তোর আপন মায়ের মতো। তোর সৎ মাকে কোনোদিন সৎ মা মনে করবি না, আপন মা মনে করবি। মায়ের সব কথা শুনবি, কখনো তার অবাধ্য হবি না, আর ঠিক মতো লেখাপড়া করবি। বড় হয়ে তোকে মানুষের মতো মানুষ হতে হবে। আমি বাবার কথাগুলো সবসময় মনে রেখেছিলাম। আমার সৎ মাকে কখনো সৎ মা মনে করিনি। সবসময় আমার সৎ মায়ের কথা মতোই চলেছি, নিজের মায়ের মতোই সম্মান করেছি। কিন্তু এই সুখ আর বেশি দিন থাকলো না। বছর ঘুরতে না ঘুরতেই সৎ মায়ের গর্ভে আমার ছোট ভাই জন্মগ্রহণ করে। আস্তে আস্তে আমার সৎ ভাই বড় হতে লাগলো, আর আমার আদর যত্ন কমতে থাকলো। কারণে অকারণে আমাকে বকাবকি করতো, মাঝে মাঝে গায়ে হাতও তুলতো, আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো। কাজ না করলে সেদিন আমার খাওয়া বন্ধ করতো। বাবাকে বলতে গিয়ে আর বলতে পারিনি, কারণ সৎ মা আমাকে ভয় দেখিয়ে বলতো, তোর বাবার কাছে যদি একটা কথা বলিস তাহলে তোর খাওয়া দাওয়া পড়ালেখা সব বন্ধ করে দিব। দরকার পড়লে তোকে বিষ খাওয়াইয়া মেরে ফেলবো। যা, এ সময় তোর বাবা বাড়িতে নেই, তাড়াতাড়ি থালা বাসন মেজে তারপর
তানুর জামা কাপড় ধুয়ে দিবি। যত দিন যাচ্ছে তত কঠিন হয়ে যাচ্ছে আমার জীবন, হারিয়ে যাচ্ছে আমার জীবন থেকে সুন্দর মুহূর্তগুলো। আমার উপর অত্যাচার দিন দিন বাড়তেই থাকলো। গ্রামের প্রায় লোকই আমার সৎ মায়ের অত্যাচারের কথা জানতো, কিন্তু কেউ কিছু বলতে পারতো না। একদিন গ্রামের যে লোকটি বাবাকে দ্বিতীয় বিয়ে করিয়েছিলেন, সেই লোকটি বাবাকে বলল, মাস্টার, আমার মনে হয় আমি একটা খুব বড় অন্যায় করে ফেলেছি। কেন এই কথা বলছো কেন? মেয়েটি যে এত খারাপ হবে তা আমি ভাবতেই পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দিও। ভাই সাহেব, আমি কিন্তু তোমার কোনো কথা এখনো বুঝতে পারিনি, একটু খুলে বলুন তো। তোমার বউ তোমার ছেলের উপর যে প্রতিদিন অত্যাচার জুলুম করে, তুমি কি কিছু জানো না? কি বলছো কি এসব কথা? আমার ছেলেকে অত্যাচার করে? না না না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ও সৎমা তোকে নিজের ছেলের মতো আদর যত্ন করে, আর আমার ছেলেও ওর সৎমাকে সৎমা মনে করে না। এটা তোমাদের ভুল ধারণা। আমার না হয় ভুল হয়েছে, কিন্তু গ্রামের প্রত্যেকটা মানুষ তো দেখেছে তোমার বউয়ের অত্যাচার। মাস্টার, ভালো করে একটু খোঁজ খবর নিয়ে দেখো আমাদের কথাটা সত্যি কিনা। আমার কোনো খোঁজ খবর দিতে হবে না, আমি এসব কথা একদম বিশ্বাস করি না। এরকম কিছু হয়ে থাকলে আমার ছেলে আমাকে অন্তত বলতো। বাবা কোনোভাবে লোকটির কথা বিশ্বাস করলেন না। আর বিশ্বাস করবে বা কী করে? কারণ যেদিন আমার বাবা সৎমাকে ঘরে তুললেন, সেদিন থেকে সৎমা আমাকে নিজের ছেলের মতো আদর যত্ন ভালোবাসা দিত। সেই থেকে সৎমায়ের প্রতি বাবার বিশ্বাস ছিল। সৎমা আমাকে কোনোদিন কোনো রকম অত্যাচার করতেই পারে না। আমিও বাবাকে বোঝানোর চেষ্টা করিনি, কারণ তাতে যদি বিপরীত কিছু হয়ে যায়। তাই শত কষ্ট শত অত্যাচার সহ্য করে আমি আমার পড়াশোনা চালিয়েই যাই। এবার চলুন আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম আসিফ, বাবা তমিজউদ্দিন, তিনি পেশায় একজন স্কুল শিক্ষক। আর আকাশ হচ্ছে আমার ছোট সৎ ভাই। ছোটবেলায় মাকে হারিয়েছি, এখন সৎ মায়ের কাছে মানুষ হচ্ছি। কয়েক বছর পরের কথা, আমি ইন্টার পাস করে একটা চাকরি খুঁজছি। আর আমার ছোট ভাই আকাশ, ও বড় হয়ে গেছে, ও এখন ক্লাস 1-এ পড়ছে। আমি ছোট ভাই আকাশকে খুব ভালোবাসি, আকাশও আমাকে খুব ভালোবাসে। একদিন আমাদের পাশের এলাকায় একটা মেলা অনুষ্ঠিত হচ্ছে। ছোট ভাই বায়না ধরেছে মেলায় নিয়ে যেতে, তাই আমি আমার ছোট ভাইকে রেডি করে মেলায় যাওয়ার জন্য বাইর হচ্ছি। এমন সময় মা এসে বলল, আসিফ, আকাশকে নিয়ে কোথায় যাচ্ছিস? মা, আকাশ বায়না করছে মেলায় যেতে, তাই ওকে নিয়ে মেলায় যাচ্ছি। আমার ছেলে মেলায় যাবে, তা তোর সাথে কেন যাবে? তোকে কে নিয়ে যেতে বলেছে? মা, আমি ওর বড় ভাই, আমার সাথে যাবে না তো কার সাথে যাবে? হ্যাঁ, বড় ভাই ঠিকই, কিন্তু আপন ভাই তো না। এমন সময় বাবা এসে হাজির। বাবা বলল, আসিফের মা, তুমি এমন করে কথা বলছো কেন? আমি ঠিকই বলেছি, সৎ ছেলে কখনো আপন হয় না। ওর সাথে চলাফেরা করলে আমার ছেলেটা নষ্ট হয়ে যাবে। তুমি ওকে সৎ ভাবছো কেন? আসিফের মতো সৎ চরিত্রবান ছেলে ও যুগে কয়টা আছে বলো? বরং ওর সাথে চলাফেরা করলে আমার আকাশ একজন চরিত্রবান ছেলে হবে। তোমরা কি ভেবেছো আমি কিছু বুঝি না? আমি সব বুঝি। আমার ছেলেকে মেলায় নিয়ে ছেড়ে এসে বাড়িতে এসে বলবে হারিয়ে ফেলেছি, তারপর এই সহায় সম্পত্তি সব ওর একার হয়ে যাবে, একাই ভোগ করতে পারবে। মা, আকাশ আমার আপন ছোট ভাই। মা দুই হতে পারে, কিন্তু বাবা তো এক। ওর আর আমার শরীরে তো একই রক্ত বইছে, তাহলে ওর সাথে আমি কেন এমনটা করব? চুপ কর, আমি তোকে একদম বিশ্বাস করি না। আসিফের মা, তোমার কি মাথা খারাপ হয়েছে? কি বলছো এসব কথা? হ্যাঁ হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। আকাশ, আয় আমার সাথে। মা আকাশকে নিয়ে চলে গেল। বাবা আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে, বাবা আসিফ, তুই আমাকে ক্ষমা করে দিস। গায়ের অনেক লোকই আমাকে বলেছিল তোর সৎমান তোকে অনেক অত্যাচার করতো, কিন্তু আমি কতদিন বিশ্বাস করিনি। আজ যা নিজে চোখে দেখলাম তাতে আর বুঝতে বাকি নেই। এতটা বছর কিভাবে এত অন্যায় অত্যাচার সহ্য করে এই বাড়িতে পড়ে আছিস? বাবা আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে একা রেখে আমি কোথায় যাব? আকাশকে আমি কখনো সৎ ভাই মনেই করি না, আর মাকে আমি কখনো সৎমা মনে করি না। আমি সবসময় আপন মনে করি। বাবা দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় বাবা। বাবা তুমি স্কুল থেকে ক্লান্ত হয়ে এসেছো, এখন একটু বিশ্রাম নাও, আমি একটু বাইরে থেকে আসছি। বাবাকে কথাটি বলে আমি বাইরে চলে আসলাম বন্ধুদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য। মন মেজাজ ভালো ছিল না, তাই বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে আমি চলে গেলাম আমাদের বিলের মাঝখানে। সেখানে একটা বট গাছের নিচে একা একা বসে আছি আর ভাবছি। আজ বারবার শুধু মার কথাই মনে হচ্ছে। আমার এখনও একটু একটু মনে আছে, একদিন চলার পথে হোঁচট খেয়ে
আমার পায়ের একটু আঙ্গুল কেটে গিয়েছিল। মা চিৎকার দিয়ে দৌড়ে এসে আমাকে বুকে জড়িয়ে নেয়। তারপর দুর্বাঘাস চেপে আমার কাটা আঙ্গুলে বেঁধে দিয়েছিল। কয়েকদিন পর্যন্ত মা কান্নাকাটি করে আর আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। সেই আদরের সন্তানের গায়ে তার সৎমায়ের শত শত অত্যাচারের চিহ্ন লেগে আছে, আর সে আঘাতের চিহ্নগুলো দেখার মতো কেউ নেই। মায়ের কোলে মাথা রাখলে মনে হতো আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। মা নেই, মনে হয় পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ আমি। পৃথিবীতে মায়ের জায়গা কেউ নিতে পারে না। যাদের মা আছে তাদেরকে বলছি, আপনারা আপনার মায়ের সেবা যত্ন করুন। মা আছে তো আপনি সুখী, মা নেই তো আপনি দুঃখী। সন্ধ্যার পর বাড়িতে ফিরলাম। বাড়ির ভেতরে ঢোকার সময় শুনতে পেলাম আমার মায়ের চিৎকার চেঁচামেচি। আমি দাঁড়িয়ে পড়লাম। মা আমার ছোট ভাই আকাশকে বলছে, তোকে বারবার বলেছি আসিফের কাছে যাবি না, ও তোর সৎ ভাই, নিজের ভাই না। তাও তোকে বোঝাতে পারছি না। ঠিক আছে, আমি এমন কাজ করব, না থাকবে বাস আর না বাজবে বাসি। পথের কাঁটাকে সরাতে হবে আগে। মায়ের এমন কথায় আমি চিন্তায় পড়ে গেলাম। মা কাকে উদ্দেশ্য করে এমন কথা বলছে কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু পরে সবটা বুঝতে পারলাম যখন সন্ধ্যার পর মা আমার রুমে এসে ঢুকে বলল, বাবা আসিফ, তুই তাহলে ঘরে আসছিস? হ্যাঁ মা, কিছু বলবে? তুই আমার উপর রাগ করেছিস? রাগ করিস না বাবা, তখন আমার মাথাটা ঠিক ছিল না। সৎ মা হলেও আমি তো তোর মা, আমি তোকে শাসন করতেই পারি। আগামীকাল আকাশকে নিয়ে মেলায় যাস, আমি তোকে বাধা দেব না। আজ থেকে তোরা আপন দুই ভাই। না মা, আমি কেন তোমার উপর রাগ করে থাকবো? আমি তো তোমাকে কোনো সৎ মেয়ে ভাবি না, আমি তোমাকে নিজের মায়ের মতনই ভাবি। মা তো সন্তানকে একটু একটু শাসন করবেই। তোর বাবা বাজারে গেছে, আসতে অনেক দেরি হবে। আমি তোদের দুই ভাইকে ভাত বেড়ে দিচ্ছি, দুজনে খেয়ে দিয়ে শুয়ে পড়। ঠিক আছে মা, তুমি যাও, আমি হাত মুখ ধুয়ে আসছি। মা খাবার কথা বলে চলে গেল। মায়ের এমন আচরণ দেখে আমার খুব চিন্তা হচ্ছিল। আজ এত বছর পর মা এত ভালো হলো কেন? নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? মায়ের প্রতি আমার একটু লক্ষ্য রাখতে হবে। আমি হাত মুখ ধুতে না গিয়ে চুপি চুপি মায়ের পেছন পেছন গেলাম। আড়াল থেকে তাকিয়ে দেখছি মা ভাত প্লেটে বেড়ে তার উপর সাদা পাউডারের মতো কি যেন মেশাচ্ছে। এগুলো যে এক ধরনের বিষ আমার আর বুঝতে বাকি রইল না। মায়ের এমন আচরণ আমাকে ভালোবাসার জন্য নয়, আমাকে মেরে ফেলার জন্য। ছোটবেলায় যখন অতিরিক্ত অত্যাচার সহ্য হতো না, তখন কখনো কখনো মনে হতো বাড়ি থেকে বেরিয়ে চলে যায় অনেক দূরে, কারণ এখানে আমাকে বোঝার মতো কেউ নেই আমি ভালো আছি নাকি খারাপ আছি। কিন্তু পরক্ষণে মনে হতো কোথায় যাব, কার কাছেই বা যাব, আর যেখানে যাব সেখানে যদি এর চেয়ে বেশি কষ্ট হয়। তাই বাড়ি থেকে আর বেরোতে পারিনি। কিন্তু আজ এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে যে বাড়ি থেকে পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই আমি আর এক মুহূর্ত দেরি না করে আমার রুমে এসে খুব তাড়াতাড়ি আমার পরনের কয়েকটা কাপড় চোপড় আর কিছু জমানো টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। কিন্তু আফসোস, শেষবারের মতো বাবার সাথে আর দেখাই করতে পারলাম না। বাস স্ট্যান্ডে এসে ঢাকার টিকিট কেটে গাড়িতে এসে বসলাম। রাত 1টার দিকে ঢাকায় এসে পৌঁছালাম। হঠাৎ করে অজানা অচেনা ঢাকা শহরে এসে আমি সত্যিই খুব ঘাবড়ে গিয়েছিলাম। কোথায় থাকবো, কি করব, কিছুই বুঝতে পারছিলাম না। এদিক ওদিক কিছুক্ষণ ঘোরাফেরা করে তারপর কিছু খেয়ে নিলাম। রাত প্রায় 1:30টা বেজে গেছে। এই সময় তো কোথাও থাকার বাসাও পাবো না, তাই বাধ্য হয়ে একটা ওভারব্রিজের নিচে এসে বসে পড়লাম। ভাবলাম রাতটা এখানেই বসেই কাটিয়ে দিই, কাল সকালে দেখা যাবে একটা বাসা ভাড়া পাই কিনা। এমন সময় একটা মেয়েলি কণ্ঠে কে বলে উঠল, হ্যালো ভাইয়া, কিছু বলবেন? আমি মাথা তুলে তাকিয়ে দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। দামি সেলোয়ার কামিজ পরা, হাতে ঘড়ি, চোখে চশমা, পায়ে হিল জুতা, ঘাড়ে ভ্যানিটি ব্যাগ ঝোলানো। এই জন্য সিনেমার নায়িকা স্বয়ং আমার সামনে দাঁড়িয়ে আছে। জীবনে প্রথম একটি সুন্দরী মেয়ে আমার সামনে আমার সাথে কথা বলছে। আমি তার দিক থেকে চোখ সরাতেই পারছিলাম না, মুখে কিছু বলতেও পারছিলাম না। এই যে মিস্টার, কথা বলছেন না কেন? আপনি কি বোবা নাকি? না মানে, আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমাকে চেনার প্রয়োজন নেই। আমাকে কিছু বলবেন কিনা তাই বলেন। না না, আমি আপনাকে কি বলতে যাব? বলছি আমাকে আপনার দরকার আছে কিনা, মানে আমার কাছে কিছু চাওয়ার আছে কিনা। আপনার কাছে কি চাইবো? অন্য লোকেরা যা চাই তাই চাইবেন। আপনাকে আমি চিনি না জানি না, আপনার কাছে কি চাইবো? এই মিস্টার, এই আপনার কি মাথা খারাপ? আপনি কি পাগল? আমার মাথা ঠিক আছে, আমি সুস্থ সবল একজন মানুষ। আমার থাকার জন্য একটা বাসা দরকার। একটা বাসা কোথায় পাবো সেটা বলে দিতে পারবেন কিনা তাই বলুন। ধুর চাই, কার সাথে কি বলি, আমি কি বলছি আর উনি কি বলছে। আজকে আমার কপালটাই খারাপ,
থাকেন আপনার বাসা নিয়ে, আমি চললাম। এ কথা বলে মেয়েটি চলে যেতে লাগলো। আমি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। কিছু দূর যাওয়ার পর মেয়েটি থমকে দাঁড়ালো। মেয়েটি মনে মনে ভাবছে, আচ্ছা, ছেলেটি কি আমার কথা বুঝেছে নাকি বুঝেও না বোঝার ভান করছে? দেখেও তো বোকা বোকা মনে হচ্ছে না, শিক্ষিতই মনে হচ্ছে। হাতে ব্যাগ নিয়ে এমন একটা জায়গায় এত রাতে একা বসে বসে কি করছে? এমনও তো হতে পারে ও আমার মতো বাড়ি থেকে পালিয়ে এসেছে। ছেলেটাকে কি একবার জিজ্ঞাসা করব? একবার জিজ্ঞেস করে দেখি না কেন? মেয়েটা আবার আমার সামনে এসে দাঁড়ালো। কি ব্যাপার, আপনি আবার আসলেন যে? একটা সত্যি কথা বলবেন? জি বলুন। আপনি একা এত রাতে ব্যাগ হাতে এখানে কি করছেন? এই প্রশ্নটাই যদি আমি আপনাকে করি, আপনি এত রাতে একা একজন মেয়ে মানুষে কি করছেন? আপনার ভয় করছে না যদি কিছু হয়ে যায়? সে অনেক কথা, আগে আপনি বলুন, আপনি কি বাড়ি থেকে পালিয়ে এসেছেন? আপনি কি করে বুঝলেন আমি পালিয়ে এসেছি? আপনাকে দেখে আমার সেরকমই মনে হচ্ছে। এখন সত্যি করে বলুন, আমি যা বলছি তা ঠিক কিনা? হ্যাঁ সত্যি, সৎমায়ের অত্যাচারে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। আপনার কথা শুনে আমার হাসি পাচ্ছে। এত বড় জোয়ান ছেলে হয়েও আপনি সৎ মায়ের ভয়ে পালিয়ে এলেন। বাড়িতে থেকেই আপনি তো আপনার উপর করা অত্যাচারের প্রতিবাদ করতে পারতেন, কিন্তু তা না করে একজন পুরুষ মানুষ হয়েও আপনি চোরের মতো বাড়ি থেকে পালিয়ে এলেন। আপনি আমার কথা শুনে হাসছেন, কিন্তু একটা কথা জানেন কি? বাইরের শত্রু থাকলে তাকে সহজেই চেনা যায়, কিন্তু শত্রু যদি বাড়িতে থাকে তাহলে তাকে চেনা খুবই কঠিন। এই কথাটা কিন্তু ঠিক বলেছেন। আপনি জানেন আমার সৎমা আমার সাথে আজ কী করেছে? কি করেছে? আজ আমার খাবারে বিষ মিশিয়েছিল। ভাগ্যিস আমি দেখে নিয়েছিলাম। আজ না হয় দেখে নিয়েছিলাম বলে খাবারগুলো খাইনি, কিন্তু ভবিষ্যতে যদি আবার এরকম কোনো কাজ করে থাকে আর সেদিন আমি যদি না দেখি, তাহলে কি হতে পারে একবার ভেবে দেখেছেন? ভবিষ্যৎ চিন্তা করে আমি বাড়ি থেকে চলে এসেছি। জীবনের ভয় কার না আসে বলেন? দেখুন, এখানে অনেক সময় বসে কথা বললে আপনার আমার দুজনেরই সমস্যা হতে পারে। আপনি যদি আমাকে বিশ্বাস করেন তাহলে চলেন আমার বাসায়। এটুকু সময় আমার বাসায় থেকে সকালবেলা না হয় আপনার থাকার জন্য বাসা খুঁজতে যাবেন। এত রাতে আপনার সাথে যাব? আমার সাথে? কেন? আপনি আমাকে বিশ্বাস করছেন না? আরে আমি কোনো ছিনতাইকারী না বা ওই রকমের কোনো কিছু না, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। না, ঠিক তা নয়। আমি ভাবছি আপনার সাথে গেলে আপনার বাবা মা যদি কিছু মনে করে। এখানে আমার কেউ নেই, আমি একাই থাকি। মেয়েটা আমার এক হাত ধরে টানতে টানতে বলল, উঠুন তো, আপনার ব্যাগটা হাতে নিন, এখানে বেশি সময় থাকা নিরাপদ নয়। আমি মেয়েটির পেছন পেছন হাঁটা শুরু করলাম। রাস্তার পাশে এসেই একটা রিক্সা ডাক দেয়। তারপর দুজনে রিক্সায় উঠে মেয়েটির বাসায় পৌঁছালাম। আমি চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখলাম বাসাটি সুন্দর করে সাজানো গোছানো, বড়সড় একটা ফ্ল্যাট। অমন করে কি দেখছেন? দেখছি এত বড় একটা ফ্ল্যাট। আপনি এখানে একাই থাকেন? আমি একাই থাকি। রাতে কিছু খেয়েছেন? খেয়েছি, এখন আর কিছু খাবো না। ঠিক আছে, তাহলে কাপড় চোপড় চেঞ্জ করে শুয়ে পড়ুন। যেটুকু সময় আছে ঘুমালে শরীরটা ভালো লাগবে। আপনার বাবা মা কোথায় থাকে? সকালবেলা সব কথা বলবো, এখন ঘুমিয়ে পড়ুন। আমি পাশের রুমে আছি, কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ডাকবেন। তারপর ওয়াশরুম থেকে এসে দিলাম এক ঘুম। শরীরটা খুব ক্লান্ত ছিল, তাই কখন যে সকাল হয়েছে বুঝতেই পারিনি। ঘুম ভাঙলো সকাল 8:30টার দিকে মেয়েটির ডাকে। হ্যালো, এই যে মিস্টার, এত ঘুমালে চলবে? তাড়াতাড়ি ওঠেন, 8:30 বাজে। ও তানু, বিরক্ত করিস না তো, আর একটু ঘুমাই, যা এখান থেকে। তানও কোথায় পেলেন? আরে আমি চেয়ে দেখেন। মেয়েটার কথা শুনে আমি তাড়াতাড়ি উঠে বসলাম। আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমি এখন বাড়িতে নেই, ঢাকা শহরে আছি। সরি, আমি আসলে বুঝতে। ঠিক আছে, আর কিচ্ছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন, আমি আপনাকে খাবার দিচ্ছি। এত সকালে রান্না হয়ে গেছে? সকাল কোথায় পেলেন? এখন তো 8:30 বাজে। আসলে খুব ক্লান্ত ছিলাম তো, তাই বুঝতে পারিনি কখন সকাল হয়ে গেছে। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি। ও হ্যাঁ, কাল থেকে কথা বলছি অথচ আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম ফারিয়া। আর আপনার? আমার নাম আসিফ। ঠিক আছে ফারিয়া, আপনি খাবার রেডি করেন, আমি আসছি। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে বসে আছি। এখন বলুন, আপনি বাড়ি থেকে কেন পালিয়ে এলেন? সে অনেক কথা, আপনার জেনে কি হবে? সমস্যা নেই, আমার হাতে অনেক সময় আছে। আপনি বলুন, আমার খুব জানতে ইচ্ছে করছে আপনি কেন বাড়ি থেকে চলে এসেছেন। ঠিক আছে, আপনি যখন ছাড়বেন না তাহলে বলছি শুনুন। তারপর আমার ছোটোবেলা থেকে এ পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত ঘটনা ফারিয়াকে বললাম। আমি ফারিয়ার দিকে তাকিয়ে দেখলাম ফারিয়া আমার সমস্ত কথা শুনছে আর ঝরঝর করে চোখের পানি ছাড়ছে। কী ব্যাপার ফারিয়া,
আমার দুঃখের কাহিনী শুনে আপনার চোখের পানি কেন? আপনার দুঃখের কাহিনী শুনে আমারও পুরনো দুঃখের স্মৃতিগুলো মনে পড়ে গেল, তাই চোখের পানি ধরে রাখতে পারলাম না। জানেন, এক এক সময়ে মনে হয়েছিল আমি আত্মহত্যা করব, কিন্তু যখন মনে হয় আত্মহত্যা মহাপাপ, তখন সেটাও করতে পারি নাই। এখন জীবনের সাথে যুদ্ধ করতে করতেই বেঁচে আছি। কিন্তু আপনার জীবনে ঘটে যাওয়া এত দুঃখের ঘটনাও হাসি মুখে কত সহজে বলতে পারলেন। সত্যি, মেয়েদের চাইতে পুরুষের ধৈর্য অনেক বেশি। শত কষ্টের মধ্যেও নিজেরা জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাবে, তবু অন্যকে বুঝতে দিবে না। হাসির আড়ালে লুকিয়ে রাখে সমস্ত দুঃখ বেদনা। আচ্ছা, আপনি কি করেন তা তো বললেন না। আমি আমি একজন পতিতা। কি কি বলছেন আপনি এসব কথা? আমি ঠিকই বলছি, আমি একজন পতিতা। এখন আপনি হয়তো ভাবছেন শেষ পর্যন্ত একজন পতিতার ঘরে আশ্রয় নিলাম, পতিতার হাতে রান্না করা খাবার খেলাম। কিন্তু বিশ্বাস করেন, আমি আপনাকে আনতে চাইনি। আসলে আপনাকে দেখে আমার কেমন যেন মায়া লাগছিল, তাই। আপনি পতিতা? না না, আমি আপনার কথা বিশ্বাস করতে পারলাম না। কেন বিশ্বাস করবেন না? গত রাতেও তো আমি আপনার কাছে গিয়েছিলাম। তাছাড়া একজন সুস্থ স্বাভাবিক মেয়ে মানুষ কেন তার বিপদ ডেকে আনতে এত রাতে রাস্তায় থাকবে? বুঝলাম, কিন্তু পৃথিবীতে তো অনেক ধরনের কাজ আছে। তাহলে আপনি এই কাজ বেছে নিলেন কেন? পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কাজই হচ্ছে এটা। নিজের ইচ্ছায় আমি এই কাজ বেছে নিইনি। সমাজে কিছু মানুষরূপী হায়ানা আমাকে বাধ্য করেছে এই কাজ করতে। অবশ্য শেষমেশ এছাড়া আর আমার কোনো উপায়ও ছিল না। ফারিয়া, আমি বেশ বুঝতে পারছি আমার মতো আপনারও মনে অনেক কষ্ট দুঃখ লুকিয়ে আছে। কিন্তু কী সেই দুঃখ? কেন আপনি এই পথে আসলেন? প্লিজ বলবেন আমাকে, আমার খুব জানতে ইচ্ছে করছে। আমার এসব কথা শুনে আপনার কি হবে? তার যে মনের দুঃখ মনে আছে সেই ভালো। মনের দুঃখগুলোকে কারোর সাথে শেয়ার করলে মনটা হালকা হয়। এই যেমন আমি আপনাকে আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট বললাম, এখন আমারও মনটা একটু হালকা হয়ে গেছে। ঠিক আপনি যদি আপনার মনের দুঃখগুলো আমাকে বলেন, তাহলে আপনার মনটাও আগের সাথে একটু হালকা হবে। প্লিজ আপনি না করবেন না। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন। আমি ফারিয়ার ঘটে যাওয়া দুঃখের কাহিনী শোনার জন্য বেশ ভালো করে নড়ে চড়ে বসলাম। ফারিয়া তার কাহিনী বলতে আরম্ভ করলো। আমার দাদা দাদি অনেক আগেই মারা যান। বাবারও কোনো ভাই বোন ছিল না, বাবা ছিল এতিম। তাই পরিবারে বাবা মা আর আমি ছাড়া কেউ ছিল না। নানার বাড়ির পাশেই সামান্য এক টুকরো জমি কিনে বাবা বাড়ি করেছিল। আমার বাবা একটা ওষুধ কোম্পানিতে চাকরি করত। আমি তখন ক্লাস 4-এ পড়ি। খুব হাসি খুশিতেই আমাদের জীবন চলে যেতে লাগলো। কালবৈশাখীর ঝড় যেমন মানুষের ঘরবাড়ি গাছপালা ভেঙে তছনছ করে দিয়ে যায়, তেমনি একটা অ্যাক্সিডেন্ট আমাদের সুখের সংসারটাকে ধ্বংস করে দিয়ে যায়। অ্যাক্সিডেন্ট? কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? একদিন বাবার কোম্পানিতে একটা পিকনিকের আয়োজন করে। বাবা মা আর আমি একটা রিকশায় করে পিকনিকে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে পেছন থেকে একটা ট্রাক আমাদের রিকশায় ধাক্কা দেয়। আমি বাবার কোলে বসা ছিলাম। ট্রাকের ধাক্কায় বাবার হাত থেকে ফসকে গিয়ে আমি রাস্তার নিচে ছিটকে পড়ে যাই, কিন্তু বাবা মা আর রিকশাওয়ালা ট্রাকে চাপা পড়ে সেখানেই মারা যায়। আমার হাতে পায়ে অনেক জায়গায় কেটে গিয়েছিল, তবে মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় আমি বেহুশ অবস্থায় পড়েছিলাম। কয়েকজন লোক আমাকে হাসপাতালে নিয়ে যায়, আর আমার হাতে ছিল বাবার একটা বাটন ফোন। ফোনটা নিয়ে সেফ নাম্বারগুলো কল দিতে দিতে এক সময় আমার মামাকে পেয়ে যায়। পরে মামা এসে বাবা মায়ের লাশ বাড়িতে নিয়ে দাফন করে। দুর্ভাগ্য, শেষবারের মতো বাবা মায়ের মুখটা পর্যন্ত দেখতে পারলাম না। ফারিয়া কথাগুলো বলার পর খুব কান্না করছিল। আমি থামানোর চেষ্টা করছিলাম না, কারণ অনেক সময় কান্না করলেও মনটা একটু হালকা হয়। কিছুক্ষণ পর আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা তারপর ট্রাকের ড্রাইভারের খবর কি? ড্রাইভার কি ধরা পড়েছিল? না, সব লোক যখন আমাদেরকে নিয়ে ব্যস্ত, তখন ড্রাইভার গাড়ি নিয়ে পালিয়ে চলে গেছে। কেউ গাড়ির নাম্বার পর্যন্ত নোট করতে পারেনি। তারপর তারপর কি হলো? 2 দিন পর যখন আমার জ্ঞান ফিরল, তখন জানতে পারলাম আমার মা বাবা কেউ বেঁচে নেই। বাবা মায়ের মৃত্যুতে আমি দিশাহারা হয়ে পড়েছিলাম। সেদিন বারবার মনে হয়েছিল, আল্লাহ কেন আমাকে বাবা মায়ের সাথে নিয়ে গেলেন না? কেন তিনি আমাকে বাঁচিয়ে রাখলেন? সত্যি, যাদের বাবা মা বেঁচে আছে তারা হয়তো ততটা বাবা মায়ের গুরুত্ব জানে না, কিন্তু যাদের বাবা মা বেঁচে নেই তারাই কেবল বাবা মায়ের গুরুত্ব কতখানি সেটা বুঝতে পারে। প্রত্যেকটা বাবা মাই সন্তানের জন্য একটা ঢাল স্বরূপ। জীবন চলার পথে আপনার প্রতিটা ক্ষেত্রেই বাবা মা ছাতার মতো পাশে থাকে। আপনাদেরকে বলছি, যাদের বাবা মা বেঁচে আছে তারা কখনো বাবা মার মনে আঘাত দিবেন না। তাদের বৃদ্ধ বয়সে সেবা যত্ন করার চেষ্টা করুন। ভারিয়া, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আপনার পুরনো কথাগুলো মনে করিয়ে দেওয়ার জন্য সত্যি আমি দুঃখিত।
না না, কোনো অসুবিধা নেই। আপনার মতো করে আজ পর্যন্ত কেউ আমার কাছ থেকে কিছু জানতে চায়নি। এই প্রথম আপনি আমার কাছে কিছু জানতে চাইলেন। আপনার কাছে বলতে পেরে আমারও মনটা একটু হালকা হালকা লাগছে। ঠিক আছে, তারপর কি হলো? বেশ কিছুদিন পর মামা মামি আমাকে হাসপাতালে থেকেই বাড়িতে নিয়ে আসে। তাদের সেবা যত্নে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেলাম। আবারও আগের মতো স্কুলে যাওয়া আসা করি। মামা মামি আমাকে খুব আদর যত্নে রাখতো। তবে আমার মামাতো ভাই ও বোন আমাকে একটুও দেখতে পারতো না। সবসময় ওদের সাথে আমার ঝগড়া বিবাদ লেগেই থাকতো। একসময় মামা মামি আমার উপর কেমন যেন বিরক্ত ভাব করতে লাগলো। আগের মতো আমাকে আদর যত্ন করে না, প্রায় সময়ের কারণে অকারণে আমাকে বকাঝকা করে। আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায়, কাজ না করলে আমাকে মারধর করে, ঠিকমতো খাবার খেতে দেয় না। এভাবেই পঞ্চম শ্রেণী পাশ করার পর আমার পড়ালেখাও বন্ধ করে দিল। তারপর থেকে বাড়ির সমস্ত কাজ একাই আমি করতাম। এভাবে মামা মামির অত্যাচারে আমি বেড়ে উঠলাম। আপনার মামি আপনার উপর এত অত্যাচার করতো, আপনার মামা কিছু বলতো না? মামা কি বলবে? মামা নিজেই তো আমার উপর অত্যাচার করত। আর মামার জন্যই তো মামিও আমার উপর অত্যাচার করার সুযোগ পেয়েছিল। ও আচ্ছা। আমি যখন প্রাপ্তবয়স্ক হলাম তখন আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। মামা মামি টাকার লোভে আমাকে এক বৃদ্ধ লোকের কাছে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এদিকে বৃদ্ধ লোক, অন্যদিকে তার আরও 2টা বউ ছিল। বিয়েতে আমি রাজি ছিলাম না। মামা মামিকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তারা আমার কোনো কথাই শোনেন নাই। তাই বিয়ের রাতেই আমি বাড়ি থেকে পালিয়ে ঢাকা শহরে চলে আসি। বাস থেকে নেমে আমি দিশাহারা হয়ে গেলাম, কোথায় যাব, কি করব। এমন সময় বাবার বয়সে এক লোক এসে আমার সামনে দাঁড়ালো। আমার সাথে অনেক কথা বললো। লোকটিকে দেখে আমার অনেক ভালো লাগলো। তার উপর বিশ্বাস হয়েছিল, তাই তাকে আমি আমার সব কথা বললাম। আমার কথা শুনে উনি ওনার বাসায় আমাকে নিয়ে যেতে চাইলেন। আমিও না করলাম না, লোকটির সাথে তার বাসায় চলে গেলাম। কিন্তু ওখানে গিয়ে ফারিয়া খুব কান্না করতে লাগলো। আমি তার কান্না থামানোর চেষ্টা করলাম। ফারিয়া, কান্না করবেন না, একটু শান্ত হন। ফারিয়া একটু শান্ত হওয়ার পর তাকে আবারও বললাম, এবার বলুন, তারপর লোকটির ওখানে কি হলো? ভেতরে গিয়ে দেখলাম 3জন পুরুষ লোক বসে আছে। বাড়িতে আর কোনো মেয়ে লোক নেই। আমি কিছু জিজ্ঞেস করার আগেই চারদিক থেকে আমাকে ঘিরে ফেললো। 4জন পুরুষ লোকের সাথে আমি পেরে উঠলাম না। আমার চিৎকার বাইরের কেউ শুনতে পেল না। 4জন লোক সারা রাত আমার সাথে। কি জঘন্য! বাবার বয়সে একজন লোক এমন কাজ করতে পারলো? এই যুগে কাকে বিশ্বাস করবেন? বাবা মা ভাই বোন ছাড়া কাউকে বিশ্বাস করাটাও মুশকিল। তারপর ওখান থেকে কিভাবে বের হলেন? আমি বুঝতে পেরেছিলাম ওখান থেকে সহজে বেরোতে পারবো না, তাই ওদের সাথে তাল মিলিয়েই চললাম। 1 মাস পর ওরাই আমাকে একটা রুম ভাড়া করে দেয় আর কিছু টাকা পয়সা দিয়ে আসে, এবং ভয় দেখিয়েছিল আমি যদি মুখ খুলি তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। সেই ভয়ে আমি কাউকে কিচ্ছু বলিনি। সুযোগের অপেক্ষায় ছিলাম ওখান থেকে পালানোর জন্য। প্রায় 2 মাস পর ওখান থেকে আমি পালানোর সুযোগ পেলাম। তখন থেকে আমি এখানেই আছি। আপনার সাথে যা হয়েছিল তা সত্যিই হৃদয় বিদারক। ধরে নিলাম ওটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু ওখান থেকে বেরিয়ে আসার পরে আপনি কেন এই কাজ করছেন? যে কোনো ভালো একটা কাজ করতে পারতেন। আপনি কি মনে করেছেন আমি চেষ্টা করিনি? কি কাজ করব? যেখানে যাই সেখানেই শুধু লেখাপড়ার কথা জিজ্ঞেস করে, আর সেটা তো আমার নেই। শেষমেশ একটা বাড়ির কাজ জোগাড় করে নিলাম। 3 দিন কাজ করার পর বাসার কেউ না থাকায় বাড়িওয়ালার ছেলে জোর করে ওই একই কাজ করে। সেই থেকে এই কাজই বেছে নিলাম। এখন আর ইজ্জত হারানোর কোনো ভয় নেই। তবে বিশ্বাস করেন, এই কাজ আমার ভালো লাগে না। আমি জানি এটা বড় পাপ কাজ, কিন্তু কি করব বলুন? জীবন একটা ফানুসের মতো, সবাই শুধু উঠতে দেখে, কিন্তু ভেতরে ভেতরে পুরো ছাই হয়ে যাচ্ছে সেটা কেউ দেখে না। ফানুসের মতোই আমাকে দেখে সবাই হাসাহাসি তামাশা করে, নানা বাজে কথা বলে মজা নেয়, কিন্তু আমাকে সাহায্য করার মতো কেউ কোনোদিন আমার পাশে এসে দাঁড়ায়নি। আপনার কথা শুনে সত্যি আমার খুব খারাপ লাগছে। আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার কাছে জানা নেই, তবু আপনাকে বলবো, আপনি এই পথটা ছেড়ে দিন। আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ যে কোনো একটা ব্যবস্থা করে দেবেন। আমিও তো ছেড়ে দিতে চাই, আমারও তো স্বপ্ন জাগে আমি স্বাভাবিক জীবনে ফিরে আসি। আমার বিয়ে হোক, একটা ছোট্ট সংসার হোক, কিন্তু জেনে শুনে আমাকে কে বিয়ে করবে? আপনি পারবেন আমাকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে? পারবেন আপনি আমাকে বিয়ে করতে? কোনো দিন পারবেন না, আর এটা কখনোই সম্ভব নয়। এসব কথা বাদ দিন, এখন বলুন আপনি কোথায় যাবেন? আমি ভাবতে লাগলাম, সত্যি মেয়েটা খুব অসহায় হয়ে এই কাজটি করছে। ইচ্ছে করলে ওকে আমি বিয়ে করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারি। আর দেখতে শুনতে মেয়েটা খুবই সুন্দরী। যতটুকু সময় ওর সাথে মিশেছি তাতে মনে হলো ওর আচার ব্যবহারও খুব ভালো। আবার মনে হলো
এরকম একটা পতিত মেয়েকে বিয়ে করবো আমি? কিছুতেই না, এটা অসম্ভব। কেন আমি জেনে শুনে এরকম একটা মেয়েকে বিয়ে করব? কি দরকার? আবার ভাবলাম, বিয়ে করে ওকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব, তা কিন্তু নয়। বিয়ে ছাড়াও তোর পাশে থেকে ওকে আমি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি। আপনি কিছু ভাবছেন? না মানে হ্যাঁ, আমার থাকার জন্য একটা রুম খুঁজে বের করতে হবে, তারপর একটা চাকরির ব্যবস্থা করতে হবে। আপনি চাইলে কিন্তু আমার বাসায় থাকতে পারেন। আপনার বাসায় মানে? হ্যাঁ, এই বাসাটা আমার নিজের। আপনার নিজের বাসা, কিন্তু আপনার বাসায় থাকলে যদি লোকে কিছু... ভয় নেই, আপনার কোনো অসুবিধা হবে না। এখানকার সবাই জানে আমি একটা চাকরি করি, আর আমি খুব ভালো মেয়ে। ও, তাহলে তো হয়ে গেল। কিন্তু আপনার এখানে থাকলে আমার একটা ছোট্ট শর্ত আছে। আপনি যদি আমার শর্তে রাজি হন তাহলে ভেবে দেখব। কি সত্য বলুন? আজ থেকে আপনাকে এই খারাপ কাজ ছেড়ে দিতে হবে। আপনার তো টাকা পয়সার অভাব নেই, আপনি একটা ব্যবসা শুরু করবেন, আর সে ব্যবসা আমি আপনাকে করে দেব। আজকাল মহিলারাও কিন্তু অনেক বড় বড় ব্যবসায়ী, আশা করি আপনিও করতে পারবেন। কিন্তু তার আগে আমার একটা চাকরির দরকার। আমার একটা চাকরির ব্যবস্থা হোক, তারপর আপনার কাজে আমি সাহায্য করব। ঠিক আছে, আপনি যদি আমাকে খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে আসতে চান তাহলে আমার একটা শর্ত আছে। আমি আপনার সব শর্তে রাজি, কিন্তু আপনাকেও আমার একটা শর্ত মানতে হবে। আপনার আবার কি শর্ত? আপনি চাকরি করতে পারবেন না, আপনার মেধা আর আমার টাকা পয়সা দিয়ে দুজনে মিলে একটা ব্যবসা চালু করব। আমি আপনার সাথে ব্যবসা করব? না না, এটা কখনো সম্ভব নয়। কোন পরিচয় আমি আপনার সাথে ব্যবসা করব? আপনি চিন্তা করবেন না, আপনি আমার জীবন সঙ্গী হিসাবে নয়, আজ থেকে আপনি আমার পার্টনার, আমার বন্ধু হিসাবে আমার পাশে থেকে ব্যবসার কাজে সাহায্য করবেন। আমি আশা করি আপনার মতো একজন লোক আমার পাশে থাকলে আমি আবার আমার সুস্থ জীবনে ফিরে আসতে পারবো এবং আমার ব্যবসারও উন্নতি করতে পারবো। আমি মনে মনে ভাবতে থাকলাম, একজন খারাপ মানুষকে যদি সৎ পথে আনা যায় তাহলে অনেক সওয়াব আছে। ওকে সৎ পথে আনতে পারলে আমারও সওয়াব হবে, আরেকদিকে আমার একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে। এত কি ভাবছেন বলুন, আপনি আমার কথায় রাজি আছেন তো? ঠিক আছে, আমি আপনার কথায় রাজি। আমরা যেহেতু আজ থেকে পার্টনার হলাম, তাহলে আর আপনি নয়, আজ থেকে আমাকে তুমি বলবেন, আমিও আপনাকে তুমি করে বলবো। ওকে, তবে আপনি আমার জন্য দোয়া করবেন। আপনি যেমন আমাকে না জেনে না চিনে বিশ্বাস করেছেন, তেমনি আমিও যেন আপনার বিশ্বাস রাখতে পারি। কখনো যেন আপনার সাথে বিশ্বাসঘাতকতা না করি। মানুষ কিন্তু সামাজিক জীব, কখনো বন্ধুত্ব, কখনো সহমর্মিতা, কখনো বা আত্মীয়তার বন্ধনে আমরা একে অপরের সাথে সম্পর্ক গড়ে তুলি। সুখের দিনে কিংবা আনন্দের মুহূর্তে চারপাশে অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু জীবনের প্রকৃত চিত্র তখনই প্রকাশ পায় যখন কঠিন বিপদের মুখোমুখি হবেন। প্রয়োজনে কেউ পাশে দাঁড়ায় না। কথায় বলে, সুখের সাথে অনেকেই হয়, কিন্তু দুঃখের সাথে কেউ হতে চায় না। সময়ই হচ্ছে মানুষের সম্পর্ক যাচাইয়ের একমাত্র মানদণ্ড। আপনি ঠিক কথাই বলেছেন, তবে একটা কথা সবসময় খেয়াল রাখবেন, আপনি আমার প্রতি বিশ্বাস আর আমি আপনার প্রতি বিশ্বাস যদি অটুট রাখি, তাহলে আমাদের সম্পর্কটাকে কেউ কোনো দিন আলাদা করতে পারবে না। আচ্ছা, আমরা কি ব্যবসা শুরু করব তা নিয়ে কিন্তু এখনো ঠিক করা হয়নি। আমি কিন্তু ঠিক করে ফেলেছি, আমরা কাপড়ের ব্যবসা শুরু করব, আর এই ব্যবসাটা আমার আগে থেকেই অনেক পছন্দ। বাহ, এটা তো আমার অনেক পছন্দ। কিন্তু ফারিয়া, এই ব্যবসা করতে গেলে তো আরও কয়েকজন লোক লাগবে। আমার এক বান্ধবী আর ওর হাজবেন্ড আছে, ওরা দুজনেই গার্মেন্টসে চাকরি করে, আমি বললে ওরা আসবে। তাহলে তুমি ওদের সাথে একটু আলাপ করে দেখো। আমি কথা বলতে বলতেই ফারিয়া তার বান্ধবীকে কল করলো। হ্যালো লিমা, তুই কোথায়? আমি তো অফিসে আছি। কেন, কি হয়েছে? শোন, অফিস ছুটির পর তুই আর তোর হাজবেন্ড আমার সাথে জরুরি দেখা করবি। ঠিক আছে, আসবো। তারপর সকাল থেকে আমি আর ফারিয়া ব্যবসা সম্পর্কে বিভিন্ন রকমের আইডিয়া নিলাম। সন্ধ্যার পর ফারিয়ার বান্ধবী লেমা ও তার হাজব্যান্ড রনি ফারিয়ার বাসায় আসলো। আমি বারান্দা বসে চা খাচ্ছিলাম। এমন সময় কলিং বেলের শব্দে ফারিয়া গেট খুলতে চলে গেল। গেট খুলে দেখলো লিমা আর তার হাজব্যান্ড রনি দাঁড়িয়ে আছে। ও লিমা, তোরা আয়, ভেতরে আয়। তুই ডাকছিস না, আসে কি পারি? রিমা আমাকে দেখে আর চোখে চেয়ে জিজ্ঞাসা করলো, কি রে ফারিয়া, এত সুন্দর একটা স্মার্ট ছেলে কি হয় তোর? ছেলেটা কে? ও হচ্ছে আমার। বুঝছি, আর বলতে হবে না। তা আমাদের না জানিয়ে কাজটা সেরে ফেললি? তুই তো খুবই স্বার্থপর। আরে না, তোরা যেটা ভাবছিস তা নয়, ও হচ্ছে আমার। আয়, পরিচয় করিয়ে দেই। ফারিয়া তার বান্ধবীকে নিয়ে আমার পাশে এসে বলল, আসিফ, এরা হচ্ছে আমার বান্ধবী লিমা আর ওর হাজবেন্ড রনি। আর লিমা, আসিফ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন তো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি, তোমরা বসো। হ্যাঁ ভাইয়া, বসছি। ফারিয়া, তা এত এমার্জেন্সি কেন ডেকেছিস? আগে খাওয়া দাওয়া হোক, তারপর ঠান্ডা মাথায় সব বলছি। খাওয়া দাওয়া শেষে ফারিয়া তার বান্ধবীকে সবকিছু খুলে বলল।
লিমা ও রনি দুজনেই আমাদের ব্যবসাটাকে স্বাগত জানিয়েছে। তারপর রনি বলল, আসিফ ভাই, আপনারা কোনো টেনশন করবেন না। কিভাবে কি করতে হবে সমস্ত ব্যবস্থা আমরা দুজন করব। আপনারা শোরুমের ব্যবস্থা করেন, আমরা আগামীকাল রিজাইন দেব। ওকে, তাহলে ওই কথাই রইল। ফারিয়ার বাসাটা ছিল শহরের মাঝেই, তাই ফারিয়ার বাসার নিচতলায় আমরা শোরুম করলাম। যথাসময়ে শোরুম চালু করলাম। মাত্র কয়েক মাসের মধ্যেই আমাদের শোরুমের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ল। এভাবে দেখতে দেখতে প্রায় 10টি বছর কেটে গেল। আমি আর ফারিয়া বর্তমানে একটা গার্মেন্টসের মালিক, দুজনেই 50-50 পার্টনারশিপ। ফারিয়ার বাড়িটাও 3 তলা করা হয়েছে। আমি এখনও এখানেই আছি। নতুন করে বাড়ি বানানোর ইচ্ছা আপাতত নেই, তবে আরও একটা ফ্যাক্টরি খোলার সিদ্ধান্ত চলছে। বিয়ে করার সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি, কিন্তু কেন তা বলতে পারছি না। যত দিন যাচ্ছে ততই কেমন যেন ফারিয়ার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। মেয়েটা যে সত্যি খারাপ ছিল তা বুঝতে পারছি না। মেয়েটি যে সত্যি খারাপ ছিল না তা বুঝতেই পারছি। পরিস্থিতি ওকে খারাপ বানিয়েছে। ফারিয়া যে আমার প্রতি একটু দুর্বল তাও আমি বেশ বুঝতে পারছি। আমাকে বলার মতো ভাষা বা পরিস্থিতি ওর নেই, তাই কিছু বলার ইচ্ছে থাকলেও বলতে পারছে না। আজ রাতটায় কেমন যেন ঘুমই হচ্ছিল না, তাই একটু বারান্দায় হাঁটাহাঁটি করছি। এমন সময় একটি সুন্দর কণ্ঠে গান শুনতে পেলাম। গানের সুর শুনতে শুনতে এগিয়ে গেলাম ফারিয়ার রুমের সামনে। বুঝতে পারলাম ফারিয়া তার নিজের কণ্ঠে গান গাইছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গানটি শুনতে লাগলাম। তুই যদি হইতে গলার মালা চিকন কালা, তুই যদি হইতে গলার মালা, তুই যদি হইতে গলার মালা চিকন কালা, তুই যদি হইতে গলার মালা, আদরে পড়াইয়া সহসে আয়না ধরিয়া, আদরে গলাই পড়াইয়া সহসে আয়না ধরিয়া, সাথ মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা, তুই যদি হইতি গলার মালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। যেমন রূপ তেমন তার কণ্ঠ। এত বছর দুজনে পাশাপাশি থাকতাম, অথচ একদিনও জানতে পারলাম না ফারিয়া এত সুন্দর গান গাইতে পারে। ইচ্ছে করছিল ওকে ডাক দিয়ে একটা ধন্যবাদ দেই। তুমি এত সুন্দর গান গাইতে পারো, আগে তো কোনো দিন জানতাম না। আবার ভাবলাম এটা করা ঠিক হবে, আমাকে দেখে ফারিয়া হয়তো লজ্জা পাবে, তাই আর যাওয়া হলো না। ফারিয়া মনে মনে ভাবছে, আসিফ ছেলেটা দেখতে যেমন সুন্দর ওর মনটাও তেমন সুন্দর, ওর জন্যই আজ আমি এত দূর পর্যন্ত পৌঁছাতে পেরেছি। ওর কারণে আমি একটা নষ্টা মেয়ে থেকে ভালো মেয়ে হয়ে উঠতে পেরেছি। আমি ওকে কোনো দিন ভুলতে পারবো না। আসিফ আমার স্বপ্নের মানুষ, আমার সুখের আসল কারণ, আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। আমি জানি সেই উপহারটাকে কোনোদিন আমার হাতে পাবো না, তবুও আসিফ আমার পাশে থাকুক বা দূরে থাকুক, আমার জীবনে সে সবসময় থেকে যাবে। কারণ ভালোবাসা শুধু পাওয়ার নাম নয়, ভালোবাসা মানে হলো কাউকে নিঃস্বার্থভাবে চিরদিনের জন্য ভালোবাসতে পারা। হয়তো তার কাছে আমি কোনোদিন নিজের মানুষ হয়ে উঠতে পারবো না ঠিকই, কিন্তু আমার হৃদয়ে সে চিরকালের জন্য নিজের জায়গা করে নিয়েছে। তাকে ভালোবাসার এই অনুভূতিটাই আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য, আর সেই সৌভাগ্য নিয়েই আমি আজীবন বেঁচে থাকবো। পরদিন সকালবেলা দুজনে খেতে বসেছি। খেতে খেতে ফারিয়াকে বললাম, ফারিয়া, তোমার গানের কণ্ঠ যে এত সুন্দর তা তো আগে জানতাম না। ও, তাহলে তুমি চুপি চুপি আমার গান শুনেছো? আসলে কাল রাতে আমার ঘুম আসছিল না, তাই বারান্দায় হাঁটাহাঁটি করছিলাম। এমন সময় তোমার গান শুনতে পেলাম। আসিফ, তোমাকে একটা কথা বলি। অবশ্যই এর আগেও তোমাকে অনেকবার বলেছি। হ্যাঁ বলো। আগের কথা না হয় বাদ দিলাম, কিন্তু এখন তুমি সমাজে একজন প্রতিষ্ঠিত লোক, তাহলে এখন কেন বিয়ে করছো না? তোমাকে তো অনেকবার বলেছি, যেদিন আমার বিয়ের ফুল ফুটবে সেদিন কাউকে কিছু বলতেই হবে না। তা তো বুঝলাম, কিন্তু ফুল ফুটতে ফুটতে বিয়ের বয়স তো পেরিয়ে গেল। আর কবে বিয়ে করবেন? আমার কথা বাদ দাও, তুমি বিয়ে করছো না কেন তাই বলো। আমি বিয়ে করছি না, তার কারণ বিয়ের পর যদি সবাই আমার অতীত সম্পর্কে জানে তাহলে এ নিয়ে অনেক কথা হবে। আমি হয়তো তা সহ্য করতে পারবো না, তাই বিয়ের চিন্তা মাথা থেকে একেবারেই মুছে ফেলে দিয়েছি। এভাবে সারাটি জীবন কাটিয়ে দিতে চাই। কথাটি বলে ফারিয়া চোখের পানি মুছতে মুছতে রান্নাঘরের দিকে চলে গেল। আমি আর ফারিয়াকে কিছু বললাম না। তারপর দুজনে খাওয়া দাওয়া শেষ করে অফিসে চলে গেলাম। আর এমনি করেই কেটে গেল আরও কয়েকটি বছর। হঠাৎ একদিন রাতে আমার প্রচণ্ড জ্বর হয়। আমি বিছানা থেকে উঠতেই পারছিলাম না। প্রতিদিন সকাল 8টায় আমি বিছানা থেকে উঠি, কিন্তু আজ প্রায় 8:30 বেজে গেছে। শরীরে প্রচণ্ড জ্বর থাকায় দরজা খুলে ফারিয়াকে ডাকবো যে সেই শক্তিও ছিল না।
এদিকে ফারিয়া রান্নাবান্না শেষ করে আমার অপেক্ষায় আছে, কিন্তু যখন সময় ওভার হয়ে গেছে তখনও মনে মনে ভাবছে, কি ব্যাপার, আসিফাস এখনো ঘুম থেকে উঠছে না কেন? ও তো এত বেলা করে শুয়ে থাকে না, তাহলে কি ওর শরীর খারাপ? তাই তো, আমি তো এটা কখনো ভেবে দেখিনি। ফারিয়া তাড়াতাড়ি করে আমার রুমের দরজায় কড়া নেড়ে আমাকে ডাকতে থাকে। আসিফ, এই আসিফ, কি ব্যাপার, দরজা খুলছো না কেন? কি হয়েছে তোমার? তুমি কি অসুস্থ? বারবার ডাকার পরও আমার কোনো সারা শব্দ না পেয়ে ফারিয়া খুব চিন্তায় পড়ে যায়। কি হলো? আসিফের কোনো সারা শব্দ পাচ্ছি না কেন? এক কাজ করি, আমার কাছে তো ওর রুমে চাবি আছে, দরজাটা খুলে দেখি, মনে হয় নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। ফারিয়া তাড়াতাড়ি করে চাবিটা নিয়ে এসে আমার রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। আমাকে দেখে ফারিয়া আশ্চর্য হয়ে গেল। আসিফ, তুমি চেয়ে আছো, তাহলে আমার কথার জবাব দিচ্ছ না কেন? কি হয়েছে তোমার, বলো। আমি শুধু ফারিয়ার দিকে তাকিয়ে থাকলাম আর মাথা নাড়িয়ে বোঝাতে চাইলাম আমি কথা বলতে পারছি না। তখন ফারিয়া আমার কাছে এসে কপালে হাত দিয়ে চমকে গেল। সর্বনাশ, তোমার তো গায়ে প্রচণ্ড জ্বর, তাহলে আমাকে ডাকলে না কেন? ইস, জ্বরে গা পুড়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই ডাক্তারকে ডাকছি। ফারিয়া তাড়াতাড়ি ডাক্তারকে ডাকলো। ডক্টর এসে আমাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখলো। ডাক্তার সাহেব, কি বুঝলেন? আর কি কোনো সিরিয়াস অবস্থা? না না, জটিল কোনো সমস্যা নেই, অতিরিক্ত জ্বরের কারণে এমন হয়েছে। চিন্তা করবেন না, আমি কিছু ঔষধ আর একটা ইঞ্জেকশন দিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই জ্বর কমে যাবে। আপনি একটা কাজ করবেন, ওর মাথায় পানি দিয়ে ধুয়ে দিবেন আর জলপট্টি দিলে ভালো হয়। ঠিক আছে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন, তবে আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ম্যাডাম, আমি তাহলে আসি। ঠিক আছে, আসুন। ডক্টরকে বিদায় দিয়ে ফারিয়া আমার মাথায় পানি ঢালতে লাগলো, মাথা পরিষ্কার করে দিয়ে তারপর কপালে জলপট্টি লাগাচ্ছে। কিছুক্ষণ পর পর জলপট্টি পাল্টে দিচ্ছে আর আমার দিকে বারবার দেখছে। আমিও ফারিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। যখন ঘুম ভাঙলো তখন তাকিয়ে দেখি দুপুর 12টা বেজে গেছে। জ্বর কমে গেছে, কিন্তু খিদের জ্বালাটা একটু বেড়ে গেছে, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। এদিকে বুকের উপর কেমন যেন ভারী ভারী কিছু মনে হচ্ছে। তাকে দেখে ফারিয়া আমার বুকের উপর ঘুমিয়ে পড়েছে। ওর গরম নিঃশ্বাস আমার নাকের উপর এসে পড়ছে। জীবনে এই প্রথম কোনো মেয়ে মানুষ আমার এতটা কাছে এসেছে। আমি ফারিয়াকে ডাকতে গিয়েও থেমে গেলাম। বেচারি আমার জন্য অনেক কষ্ট করছে, তাই হয়তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। থাক না, আর কিছুটা সময়, ভালোই তো লাগছে, কিন্তু পেটের খিদেটা হচ্ছে যত জ্বালা, কিছুতেই ধৈর্য ধারণ করতেই পারছে না। বেশ কিছুক্ষণ পর ফারিয়ার ঘুমও ভেঙে যায়। চোখ মিলে তাকিয়ে দেখে আমি ওর দিকে তাকিয়ে আছি। ফারিয়া তাড়াতাড়ি আমার বুক থেকে উঠতে গিয়ে উঠতে পারলো না, কারণ আমি ওকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে আছি। ফারিয়াকে আমি কখন যে জড়িয়ে ধরেছি তা নিজেও জানি না। আমি তাড়াতাড়ি ফারিয়াকে ছেড়ে দিলাম, কিন্তু ফারিয়া আমার বুক থেকে উঠলো না। ফারিয়া মনে মনে ভাবছে, ছাড়লে কেন আসিফ? আরো শক্ত করে ধরো আমাকে, আরো শক্ত করে। আমাকে কোনো দিনও ছেড়ে দিও না। আমি যে সারা জীবন তোমার হতে চাই। তুমি কি আমার হতে পারো না? আমি যে তোমাকে অনেক ভালোবাসি। তোমার মতো এমন চরিত্রবান, ভদ্র, নম্র, বিশ্বস্ত লোক পৃথিবীতে খুব কমই পাওয়া যায়। আর তাই তো আমি তোমার প্রতি এত দুর্বল হয়ে পড়েছি। আসিফ, একটিবার বলো তুমি আমাকে ভালোবাসো। এ কি, আমি আজে বাজে কী সব চিন্তা করছি? কেউ জেনে শুনে কেন আমাকে ভালোবাসতে যাবে? কেন আমাকে বিয়ে করবে? ফারিয়া তাড়াতাড়ি করে আমার বুক থেকে উঠে বসে পড়ল। আমি বললাম, কি হলো, উঠলে কেন? ভালোই তো লাগছিল। না মানে, আসলে সরি, আমাকে ক্ষমা করে দিও। আমার শরীরটা খুব ক্লান্ত লাগছিল, তাই কখন যে তোমার বুকের উপর ঘুমিয়ে পড়েছি বলতে পারি না। এখন কেমন আছো? শরীরটা ভালো লাগছে? হ্যাঁ, আমার জ্বরটা কিছুক্ষণ আগেই কমেছে, এখন ভালোই লাগছে, কিন্তু সমস্যা হলো খুব খিদে পেয়েছে। আর আমার মনে হয় তুমি সকাল থেকে কিছু খাওনি। হ্যাঁ, আমিও সকাল থেকে কিছু খাইনি, কিছু খেতে হবে। আচ্ছা তুমি বসো, আমি ফ্রেশ হয়ে তোমার জন্য খাবার নিয়ে আসছি। ফারিয়া আমার জন্য খাবার আনতে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আমার জন্য খাবার নিয়ে এলো। আমি বিছানা থেকে উঠতে যাব এমন সময়, ও তুমি একা উঠতে চেও না, আমি তোমাকে কুলে দিচ্ছি। হ্যাঁ, এই খাটের সাথে হেলান দিয়ে বসে থাকো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। ফারিয়া নিজ হাতে আমাকে খাইয়ে দিচ্ছে। ফারিয়ার প্রতি আমি কেমন যেন দিন দিন দুর্বল হয়ে পড়ছি। ফারিয়াও যে আমার প্রতি দুর্বল নয় তা কিন্তু নয়। ওর চাল চলন, আচার ব্যবহারে আমি বুঝতে পারি ফারিয়া আমাকে অনেক ভালোবাসে, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। অনেক বছর থেকে ফারিয়ার সাথে একসাথে চলাফেরা করছি, কিন্তু কোনোদিন ফারিয়ার কোনো খারাপ কিছু আমার চোখে পড়েনি। সত্যি মেয়েটি ভদ্র, নম্র, চরিত্রবতী ছিল, কিন্তু কিছু খারাপ লোকের জন্য মাঝখানে এমনটা হয়েছিল। ফারিয়া মেয়েটির জন্য আজ আমি উচ্চতাপে উঠেছি, একজন বিশিষ্ট ব্যবসায়ী হয়ে পরিচিত হয়েছি। ফারিয়া না থাকলে হয়তো
আমার জীবন এমনভাবে বদলে যেত না। অন্যদিকে ফারিয়া একজন বাবা মাহারা ইতিম অসহায় মেয়ে। একটা খারাপ মেয়েকে সৎ পথে এনে তাকে বিয়ে করে সংসার করতে অনেক পুণ্য আছে। ফারিয়ার কেউ নেই, আবার আমার বাবা থাকতেও নেই। আমি তো অসহায় এতিমের মতোই। আমার আর ফারিয়ার কথা ভাবতে ভাবতে কখন যে চোখ দিয়ে দুপুরটা পানি গড়িয়ে পড়ছে বুঝতেই পারিনি। কি ব্যাপার আসিফ, তুমি কাঁদছো কেন? তোমার কি খুব খারাপ লাগছে? আবার কি ডাক্তার ডাকবো? না মানে এমনিতেই চোখ থেকে কেন যেন পানি পড়ছে। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নাও। তুমিও খাও। না, তোমার খাওয়া শেষ হোক, তারপরে আমি খাবো। ফারিয়া আমাকে খাইয়ে দিচ্ছে। আমি খেতে খেতে ফারিয়াকে জিজ্ঞাসা করলাম, ফারিয়া তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো, কি বলবে? কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বললাম ফারিয়াকে, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার এমন কথা শুনে ফারিয়া মনে হয় আকাশ থেকে পড়ে গেল। আশ্চর্য হয়ে বলল, কি কি বললে তুমি? হ্যাঁ ফারিয়া, আমি তোমাকে বিয়ে করতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। তুমি কি আমাকে করুণা করছো? না ফারিয়া, আমি তোমাকে করুণা করতে যাব কেন? সত্যি আমি মন থেকে বলছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। না আসিফ, এটা কখনোই সম্ভব নয়। জেনে শুনে তুমি আমার মতো একটা পতিতাকে বিয়ে করবে? হ্যাঁ আমি মানছি তুমি একসময় পতিতা ছিলে, বর্তমানে তুমি আমার কাছে একটা সৎ চরিত্রবতী মেয়ে। অতীতে যা ছিলে সেটা একটা দুর্ঘটনা মাত্র। আমি ভবিষ্যতে এই অতীতটাকে আর সামনে আনতে চাই না। প্রায় অনেকগুলো বছর আমি তোমার পাশে থেকে একসাথে কাজ করেছি, পাশাপাশি রুমে ঘুমিয়েছি, কিন্তু এতটা বছরেও আমি তোমার খারাপ কোনো কিছু দেখিনি। তাই তুমি আমার কাছে একটা পবিত্র মেয়ে। তোমার পাশাপাশি থেকে তোমার আচার ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। মন থেকে তোমাকে কখন যে ভালোবেসে ফেলেছি তা বলতে পারবো না। আর তুমি যে আমাকে ভালোবাসো না এটাও কিন্তু ঠিক নয়। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। আমার অনেক বয়স হয়েছে, আর তোমারও বয়স কিন্তু কম নয়। তাই বলছি, সব অতীত ভুলে এসো না, দুজনে এক হয়ে যাই। আমাকে ভালোবাসতে হবে না। আপনি কেন আমাকে ভালোবাসতে যাবেন? আমি কারো ভালোবাসার যোগ্য নই। আমি তো একটা খারাপ মেয়ে। আমাকে ভালোবেসে আপনার এত দামি ভালোবাসা নষ্ট করবেন না। আপনি বরং আমাকে বাদ দিয়ে অন্য কাউকে ভালোবাসেন, অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখেন। ফারিয়া তুমি বুকে হাত দিয়ে বলো তো, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না? তোমাকে ভালোবাসে এই কথাটা বলতে গেলেই বুকের ভেতর আটকে যেত, মুখে এসেও থেমে যেত। ইচ্ছে করছিল তোমাকে বলে দিই তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তোমাকে ছাড়া আমার পৃথিবীটা কতটা ফাঁকা। কিন্তু বললেই যদি সব কিছু বদলে যায়, যদি দূরে সরে যাও, তাই চুপ করে থেকেছি। কিন্তু সত্য কথা, আমিও তোমাকে মন থেকে খুব ভালোবেসে ফেলেছি। আবার খুব ভয়ও হয়েছে, ভবিষ্যতে যদি কোনো দিন আবার আমার অতীত নিয়ে কথা ওঠে তাহলে। আমি তোমাকে কথা দিচ্ছি, যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার অতীত নিয়ে কোনো কথা হবে না। এখন বলো, তুমি আমাকে বিয়ে করতে রাজি কিনা? আমার কথা শেষ হতে না হতেই ফারিয়া আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়ে বারবার চুমু খেতে লাগলো আর বলল, আসিফ সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে সারা জীবনের জন্য পেতে চাই। তুমি আমাকে কোনোদিনও ফেলে দিও না। ম্যাডাম এখন আমার বুক থেকে ওঠো। এমনিতে আমি অসুস্থ, তার উপর তুমি যেভাবে আমাকে জাপটে ধরেছো তাতে মনে হয় মরে যাব। সরি আসিফ, সরি। এই বয়সে আমার বিয়ে হবে সেটা ভাবতেই আমি ইমোশনাল হয়ে পড়েছিলাম, তাই আর কি। ঠিক আছে ঠিক আছে, এখন একটা কথা বলি, যেহেতু তোমার কেউ নেই আমারও কেউ নেই, তাই বিয়ের সিদ্ধান্তটা আমাদের দুজনকেই নিতে হবে। কি বলো? তা ঠিক বলেছ। তাহলে আগামী শুক্রবার আমাদের বিয়ের দিন ধার্য করা হোক, কি বলো? তোমার কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই। তোমার যা ভালো মনে হয় তাই করো। ফারিয়া তুমি এক কাজ করো, তুমি রনি আর লিমাকে সব জানিয়ে দাও, কারণ ওরা ছাড়া তো আর আমাদের আর কেউ নেই। বিয়ের সব ব্যবস্থা ওদেরকেই করতে হবে তো। ঠিক আছে, এই খুশির সংবাদটা আমি এখনই জানাচ্ছি। কি ব্যাপার ফারিয়া, আসতে এসে তোমার মুখটা মলিন হয়ে গেল কেন? এই খুশির দিন আমার পাশে আমার আপনজন কেউ নেই। আমি জানি তোমার খুব দুঃখ হচ্ছে, কিন্তু তোমার দুঃখে চাইতে যে আমার দুঃখ আর অনেক বেশি। তার কারণ কি জানো? হয়তো জানো না, আমি বলছি, যদি কারো আপনজন মারা যায় তাহলে তার কথা কিছুটা হলেও ভুলে থাকা যায়, কারণ সে যে জায়গায় চলে গেছে সেখান থেকে আর কোনোদিন ফিরে আসবে না। কিন্তু যার আপনজন হারিয়ে যায়, পালিয়ে যায়, বা বাড়ি থেকে পালিয়ে চলে আসে আর কোনোদিন বাড়িতে ফিরে না আসে, তাহলে তার কথা চিরজীবন মনে থাকবে এবং চিরদিন তার কথা মনে করে অন্তরের ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, যেমনটা আমার জীবনেও ঘটেছে। আমার মা নেই ঠিকই, কিন্তু মা ছাড়া তো সবাই আছে। তারা কেমন আছে জানি না, আর আমি এখানে কেমন আছি তারাও জানে না। তোমার কেউ না থাকার দুঃখ, আর আমার সবাই থাকতেও দুঃখ। সরি আসিফ, আমার অজান্তেই তোমাকে দুঃখ দেওয়ার জন্য। তুমি আমাকে ক্ষমা করে দিও।
তুমি আর মন খারাপ করে থেকো না, এমনিতেই তুমি অসুস্থ, আরও অসুস্থ হয়ে পড়বে। তুমি শুয়ে থাকো, আমি রনি আর লিমাকে আসতে বলছি। কিছুক্ষণ পর রনি আর লিমা আমাদের বাসায় এসে উপস্থিত হলো। আসসালামু আলাইকুম আসিফ ভাইয়া, কেমন আছেন? এখন কি জ্বর কমেছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি। জ্বর অনেকক্ষণ আগেই কমেছে, কিন্তু আমার জ্বরের কথা তোমরা জানলে কিভাবে? সকালে ফারিয়া আপু ফোন করেছিল, বলল আপনার খুব জ্বর, আপনার জ্বর থাকে আপনারা কেউ অফিসে যেতে পারবেন না। কিন্তু এখন তো আর একটা খবর শুনলাম, কি খবর? শেষ পর্যন্ত বিয়ে করতে রাজি হলেন, তাও আবার আমার বান্ধবীকেই। কি আর করবো বলো, তোমার বান্ধবীর প্রেমে হাবুডুবু খেতে খেতে প্রায় ডুবেই যাচ্ছিলাম, তাই ওর হাতটা ধরে উপরে উঠে গেলাম। ওসব কথা বাদ দে, এখন কাজের কথায় আয়। তোরা ছাড়া আমাদের তো কেউ নেই, তাই আমাদের বিয়ের কেনাকাটা থেকে শুরু করে সব ব্যবস্থাই তোদেরকে করতে হবে। ফারিয়া আপু, আপনি শুধু বলেন কি করতে হবে, আমরা সব ব্যবস্থা করব। তোদের প্রতি আমার সেই বিশ্বাস আছে, আর সেই জন্যই তোকে আমার বান্ধবী নয়, আমার আপন বোনের মতোই জানি। সব চাইতে ভালো হয় একটা লিস্ট করলে। তারপর ফারিয়া, লিমা আর রনি মিলে বিয়ের কেনাকাটার জন্য একটা লিস্ট তৈরি করলো। দুদিনের মধ্যে আমার জ্বরও ভালো হয়ে গেল, এখন আমি পুরোপুরি সুস্থ। তাই সবাই মিলে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করলাম। অফিসে সবাইকে ইনভাইট করা হয়েছে, বাইরের অনেক লোককে ইনভাইট করেছি। দেখতে দেখতে বিয়ের দিনও চলে এসেছে। আজ আমাদের বিয়ে। বাড়িটা আলোকসজ্জায় পরিপূর্ণ, বাসর ঘরটাও নানা রঙের ফুল দিয়ে সাজানো হয়েছে। মহা ধুমধামে আমাদের বিয়ের কাজ শেষও হয়েছে। ফারিয়া বাসর ঘরে বসে আছে, আমিও বাসর ঘরে গেলাম। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর রহমতে আমি ভালো আছি। এখন চোখটা একটু বন্ধ করো তো দেখি। কেন? একবার বন্ধ করো তো। এই চোখ বন্ধ করলাম। ফারিয়া চোখ বন্ধ করলো, আর আমি ওর গলায় একটা হার পরিয়ে দিলাম। এবার চোখ দুটো খুলো। ফারিয়া চোখ খুলে গলায় হার দেখে খুশিতে বেহুশ হওয়ার মতো অবস্থা। ওয়াও, এত সুন্দর আর দামি গড়ার হার তুমি আমার জন্য কিনেছো? তোমার জন্যই কিনেছি। তোমার গায়ে যে সমস্ত অলংকার, তা তোমার আর আমার দুজনের টাকায় কেনা। আর এই হারটি শুধু আমার টাকায় কেনা। এটা মহারানা বাবদ তোমাকে বুঝিয়ে দিলাম, এর পুরোটাই তোমার প্রাপ্য। কিন্তু এত অল্প সময়ে এমন ডিজাইনের একটি হার তৈরি করা কিভাবে সম্ভব হলো? এই হারটি আমি অনেক আগে বানিয়ে রেখেছিলাম তোমার জন্য। তার মানে? মনে হচ্ছে আমি অনেক আগে থেকে বুঝতে পেরেছিলাম তুমি আমাকে অনেক ভালোবাসো এবং আমাকে কাছেও পেতে চাও জীবনসঙ্গী হিসেবে। তখন থেকে আমিও তোমার প্রতি অনেক দুর্বল হয়ে গিয়েছিলাম, আর সুযোগ মতো বলার জন্য অপেক্ষায় ছিলাম। ভাগ্যক্রমে সেই সুযোগটা একদিন পেয়ে গেলাম। আমার এমন কথা শুনে ফারিয়া আমাকে কিলঘুষি আর থাপ্পড় মারতে শুরু করলো। ওরে দুষ্টু, মনে মনে তোমার এই প্ল্যান ছিল, তাও কোনোদিন বলনি। আরে থামো থামো, তুমি কি আমাকে মেরে ফেলতে চাও নাকি? রাত শেষ হয়ে যাচ্ছে, বাসর করব কখন? চলো আমরা এখন বাসর করব। চলো। তারপর আমরা বাসর করতে চলে গেলাম। আজ থেকে শুরু হয়ে গেল আমাদের আরেক নতুন জীবন। বেশ সুখে আমাদের দিনগুলো চলতে লাগলো। এভাবে আমাদের দাম্পত্য জীবনের প্রায় 6 মাস কেটে গেল। আজ বারবার শুধু মার কথা মনে হচ্ছে। এদিকে এতগুলো বছর পার হয়ে গেল, বাবারও কোনো খোঁজ নিতে পারিনি। জানি না বাবা কেমন আছে। মনটা খুব ছটফট করছে তাকে দেখার জন্য। ভাবলাম মায়ের কবর জিয়ারত করে আসবো, আর এই উসুলায় বাবাকেও দেখে আসবো। ফারিয়া, ফারিয়া, এদিকে একটু আসো তো। হ্যাঁ বলো, কি বলবে? আগামী পরশুতে ঈদ, চলো না এবার ঈদটা আমরা গ্রামে করে আসি। বাবাকে দেখতে খুব ইচ্ছে করছে, তিনি কেমন আছেন সেটাও দেখে আসি। খুব ভালো প্রস্তাব তো। আমারও শহরে থাকতে থাকতে আর ভালো লাগছে না, দূরে কোথাও ঘুরে আসলে মনটা ভালো হবে। তাহলে কবে যাচ্ছ? আগামীকালে আমরা রওনা দেব। তুমি আমার আর তোমার কাপড় চোপড় যা কিছু আছে সব গুছিয়ে নাও। আমি একটু মার্কেট থেকে আসছি, কিছু কেনাকাটা করতে হবে। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি এসো, অফিস বন্ধ, ঈদের ছুটি দেওয়া হয়েছে, তাই বাড়িতে তুমি ছাড়া একা একা ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, খুব তাড়াতাড়ি আসবো ম্যাডাম। আর একটু সাবধানে চলাফেরা করবে, দেখো আমার বাবু যেন কষ্ট না পায়। ও হ্যাঁ, আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি। আমার ওয়াইফ মানে ফারিয়া 6 মাসের অন্তঃসত্ত্বা। ডক্টর বলেছে আমাদের একটা কন্যা সন্তান হবে। ফারিয়ার আমারও ইচ্ছে প্রথমে যেন কন্যা সন্তান হয়, কারণ প্রথমে কন্যা সন্তানের জন্ম নাকি সংসারের মঙ্গল নিয়ে আসে। তো যাই হোক, আমি মার্কেটে চলে গেলাম। কেনাকাটা শেষ করে খুব তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। পরদিন সকালবেলা আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। প্রায় 5 ঘন্টা পর আমরা একটা গ্রামে এসে উপস্থিত হলাম। আমি গাড়ি থামালাম, দুজনে গাড়ি থেকে নেমে এলাম। চারদিকে তাকিয়ে দেখলাম আশেপাশে কোনো বাড়িঘর নেই, শুধু একটা বাড়ি ছাড়া। তাও আবার বাড়িটা অনেক পুরাতন মনে হচ্ছে। কি ব্যাপার, গাড়ি থামালে কেন? গাড়ি স্টার্ট নিচ্ছে না। তাহলে এখন উপায়? তাই তো ভাবছি এখন কি করা যায়।
দেখি, আমি চেষ্টা করছি, তুমি একটু দাঁড়াও। আমি গাড়ির ইঞ্জিনের সমস্ত পার্টসগুলো নাড়াচাড়া করে দেখলাম। কি হলো, গাড়ি ঠিক হয়েছে? না, এখনও ঠিক হয়নি, সেটাই তো ভাবছি। এমন সময় একটা মেয়ে আমাদের কাছে এসে জিজ্ঞাসা করলো, আপু, আপনাদের কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, আমাদের গাড়িটা স্টার্ট নিচ্ছে না, এখন কি যে করি। আপনারা কোথায় যাবেন? আমরা গ্রামের এক আত্মীয়ের বাড়িতে যাব। এটা কি তোমাদের বাড়ি? হ্যাঁ, এটা আমাদের বাড়ি। আচ্ছা, এখান থেকে বাজার কত দূর হবে? বেশি দূরে নয়, মাত্র 1 কিলো হবে। এমন সময় একজন বয়স্ক মহিলা এসেও হাজির। কি রে অহনা, কি হয়েছে এখানে? দেখো না মা, ওনারা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছে, আর এখানে এসে গাড়িটা নষ্ট হয়ে গেছে। তাহলে তো খুবই ভারী সমস্যা। তা বাবা, তোমরা কোথায় যাবে? আন্টি, এখনও প্রায় 2 ঘন্টা রাস্তা যেতে হবে। ভাবছিলাম এবার গ্রামে ঈদ করব, কিন্তু রাস্তায় যে গাড়ি নষ্ট হবে কে জানে। এখন কি যে করি ভেবে পাচ্ছি না। এখনো তো অনেক দূর, এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার উপর এমন একজন অসুস্থ রুগী নিয়ে রাত্রিবেলা যাওয়া তো মুশকিল। তা বাবা, মেয়েটি কি হয় তোমার? আমার ওয়াইফ আন্টি, আপনি তো বুঝতেই পারছেন আমার ওয়াইফ অসুস্থ। দয়া করে যদি ওকে একটু বাড়িতে নিয়ে যেতেন তাহলে খুব ভালো হতো। আর আমি দেখছি একজন মেকানিক পাওয়া যায় কিনা। ঠিক আছে, এসো মা, আমার সাথে এসো। আন্টি ফারিয়াকে ওনাদের বাড়ির ভিতরে নিয়ে গেল, আর এদিকে আমি চারদিকে ফোন করতে লাগলাম একজন মেকানিক পাওয়া যায় কিনা, কিন্তু কোথাও পেলাম না। কারণ সবাই বলছে দুপুরেই ঈদের ছুটি পেয়ে সবাই নিজ নিজ বাড়িতে চলে গেছে। এদিকে রাত হয়ে গেছে, কি করব ভেবে পাচ্ছিলাম না। তাই ফারিয়ার সাথে দেখা করার জন্য বাড়ির ভিতরে যেতে লাগলাম। এমন সময় মেয়েটি ফারিয়াকে জিজ্ঞাসা করলো, আপু, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলো। তোমরা কি অনেক বড় লোক? হ্যাঁ, তা তো বলতে পারো, কিন্তু এ কথা জিজ্ঞেস করছো কেন? না মানে, তোমার গায়ে দামি জামা কাপড়, আবার সোনার অলংকার পরেছো। আমরা তো খুব গরিব। এ দেখো না, আমার গায়ে ছেঁড়া ফাটা জামা কাপড়। কাল ঈদ, তারপরেও বাবা আমার জন্য একটা নতুন জামা কিনে দিতে পারলো না। মায়ের শাড়ি ছেঁড়া, বাবারও কোনো ভালো জামা কাপড় নেই। ঠিক মতো ভাতই জোটে না, আবার জামা কাপড়। তোমার নাম কি? আমার নাম অহনা। তোমার আর কোনো ভাই বোন নেই? আমরা 2 ভাই 1 বোন। আমার জন্মের আগে আমার বড় ভাই বাড়ি থেকে পালিয়ে চলে গেছে, আর মেজো ভাই বাবার পেনশনের সমস্ত টাকা নিয়ে ব্যবসা করার কথা বলে শ্বশুর বাড়িতে চলে গেছে। তোমার মেছো ভাই তোমাদের খোঁজ খবর নেয় না? টাকা পয়সা দেয় না? ভাইয়া অনেক বছর হলো আমাদেরকে ছেড়ে চলে গেছে, আর কোনোদিন যোগাযোগ করেনি। তোমার বাবা কি করে? বাবা একটা মুদির দোকানে চাকরি করে। তুমি লেখাপড়া করো? বর্তমানে ক্লাস 9-এ পড়ি। মাঝখানে অভাব বেশি থাকার কারণেই 2 বছর গ্যাপ গেছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফারিয়া আর অহনার কথা শুনছিলাম। এমন সময় আন্টি এসে হাজির। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। আন্টির কথা শুনে ফারিয়া অহনা রুম থেকে বেরিয়ে এলো। আন্টি, আমি অনেক জায়গায় ফোন করেছি, কিন্তু কোনো মেকানিক আসতেই রাজি হচ্ছিল না। সবারই একই কথা, ঈদের পরের দিন ছাড়া কেউ আসতে পারবে না। আমার মনে হয় এবার ঈদ আপনাদের বাড়িতেই করতে হবে। আমাদের বাড়িতে ঈদ করবে, এটা তো ভালো কথা, কিন্তু আমাদের মতো গরিব লোকদের বাড়িতে খাওয়া দাওয়া করতে পারবে তো? না আন্টি, আমাদের কোনো অসুবিধা হবে না। এছাড়া আপনারা যেমন মানুষ, আমরাও তেমনিই মানুষ। মানুষে ভেদাভেদ করতে নেই। কি মজা, কি মজা! আপনারা আমাদের সাথে ঈদ করবেন? তোমরা ভেতরে যাও। অহনা, তুই আমার সাথে আয়। মা, তুমি আমাকে এখানে এভাবে ডেকে নিয়ে আসলে কেন? তোর বাবাকে একটা ফোন কর তো। ও আচ্ছা, ফোন করছি। এই নাও মা, বাবা ফোন ধরেছে। হ্যালো, শুনছো? হ্যাঁ বলো, কি বলবে? তোমার ছুটি তো রাত 8টায়, তাই না? হ্যাঁ, রাত 8টায়, কিন্তু আজ রাত 8টায় যাব না, রাত 10টায় যাব। 2 ঘন্টা কভার টাইম করব, তারপর যে টাকা পাবো তা দিয়ে সেমাই, চিনি, একটা মুরগি আর মেয়ের জন্য একটা রেডিমেড 3 পিস কিনবো। তুমি আমার জন্য চিন্তা করো না। তোমাকে কিছু কিনতে হবে না, তুমি ওই টাকা দিয়ে সেমাই, চিনি আর গরুর মাংস নিয়ে আসবে। বাড়িতে এক বড়লোক মেহমান এসেছে, ওদের আপ্যায়ন করতে হবে তো। বড়লোক মেহমান আবার কোথা থেকে এলো? ওরা শহর থেকে এসেছে গ্রামে ঈদ করার জন্য, কিন্তু রাস্তায় ওদের গাড়ি নষ্ট হয়ে যায়, আর এ সময়ে কোনো
মেকানিকও পাওয়া যাচ্ছে না, তাই ওরা বলল আমাদের এখানে ঈদ করবে। এখন তুমি বলো ওদেরকে আমি কিভাবে না করব? সবই বুঝলাম, কিন্তু আমি মেয়ের জন্য একটা 3 পিস কিনতে চেয়েছিলাম। তোমার আর আমার না হয় নাই হলো, কিন্তু মেয়েটার জন্য একটা নতুন জামা দিতে না পারলে যে খুব দুঃখ লাগবে। শোনো, তুমি তোমার মহাজনের কাছ থেকে কিছু সময়ের জন্য ছুটি নিয়ে বাড়িতে আসো, দেখি আমি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে, আমি এখনই আসছি। মহাজনের কাছ থেকে কিছু সময়ের জন্য ছুটি নিয়ে আঙ্কেল বাসায় এসেছেন। আঙ্কেলের আন্টি কথা বলছেন। এমন সময় আমি তাদের পিছনে দাঁড়িয়ে আছি। আমি তো সবই বুঝি, একজন বিপদগ্রস্ত পথচারীর সেবা করা সত্যি ভাগ্যের ব্যাপার, কিন্তু কি করব বলো, মহাজনের কাছ থেকে অগ্রিম টাকা নিয়েছি, এখন তো তার কাছেও টাকা চাইতে পারবো না। সে চিন্তা তোমাকে করতে হবে না। এই নাও আমার হাতের চুড়িটা, স্বর্ণকারের কাছে বন্ধক দিয়ে কিছু টাকা নিয়ে বাজার করে নিয়ে এসো। এমন সময় আমি তাদের সামনে গিয়ে হাজির। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনি এই চুরিটা নেবেন না, আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, এই টাকা দিয়ে বাজার করে নিয়ে আসেন। না বাবা, আমি তোমার টাকা দিতে পারবো না। আঙ্কেল, এই টাকা দিয়ে আমি আমার বাবা মার জন্য বাজার করতাম, কিন্তু দুর্ভাগ্য সেখানে তো যেতে পারলাম না। আপনারাও তো আমার বাবা মার মতনই, মনে করেন আমি আপনার ছেলে, তাহলে ছেলের কাছ থেকে টাকা নিয়ে বাজার করা তো দোষই কিছু নয়। আমার কথা শুনে আঙ্কেলের চোখ থেকে টপটপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। আর কান্না নয়, এখন জানতো বাজার করে নিয়ে আসেন, তারপর সবাই মিলে একসাথে খাবো। আর মহাজনকে বলবেন আজকে ওভারটাইম করবেন না। আঙ্কেল বাজার করতে চলে গেল। আমরা বাড়ির ভিতরে চলে গেলাম, সবাই মিলে গল্পগুজব করছি। এমন সময় আন্টি ফারিয়ার দিকে তাকিয়ে বলল, আচ্ছা মা, তুই কয় মাসের প্রেগনেন্ট? এই তো 6 মাস চলছে। এই সময় তো তোমার বাইরে চলাফেরা করা ঠিক নয়, তোমাকে খুব সাবধানে থাকতে হবে। তা জানি, কিন্তু আন্টি আমার তো বাবা মা কেউ নেই, আমি এতিম। এখন আমার শ্বশুর শাশুড়ি বাবা মায়ের মতো, তাই এই সময় তাদের কাছ থেকে দোয়া নেওয়াটাও খুব জরুরি। এই জন্যই তাদের সাথে দেখা করতে চাচ্ছি। কিছুক্ষণ পর আঙ্কেল বাজার করে নিয়ে আসলেন। তারপর আন্টি ফারিয়া অহনা সবাই মিলে রান্নাবান্না শেষ করলো। রাতের খাবার শেষ করে সবাই যার যার মতো শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো অহনার ডাকে। ভাইয়া, ভাইয়া তাড়াতাড়ি ওঠো, ঈদের নামাজ পড়তে যাবে না? আপু, ভাইয়াকে তুলে দাও না, নামাজের তো আর দেরি নেই, কিছুক্ষণ পরেই নামাজ শুরু হয়ে যাবে। আমি আর ফারিয়া তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়লাম। ফারিয়া দরজা খুলতেই অহনা ঘরের ভিতরে প্রবেশ করলো। ভাইয়া তাড়াতাড়ি গোসল করে নাও, ঈদের জামাত শুরু হতে বেশি দেরি নেই। সবই ঠিক আছে, কিন্তু তুমি আমাকে ভাইয়া বলো আর ফারিয়াকে আপু বলো, এটা তো চলবে না। আমাকে যদি ভাইয়াই বলো তাহলে ফারিয়াকে ভাবি বলবে। এটা তো কখনো ভেবেই দেখিনি। ঠিক আছে, এখন থেকে ভাবি বলেই ডাকবো। অহনা, তুমি এবার যাও তো, আঙ্কেল আর আন্টিকে আমার রুমে আসতে বলো। কেন ভাইয়া? সেটা পরে বুঝতে পারবে, এখন যাও তাদেরকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে ভাইয়া। অহনা আন্টি আর আঙ্কেলকে ডেকে নিয়ে আসলো। আন্টি, আঙ্কেল আপনার এখানে বসেন। অহনা, তুমি তোমার ভাবির সাথে লাগেজটা এখানে নিয়ে আসো। আমি লাগেজ খুলে কিছু জামা কাপড় বের করলাম, একটা পাঞ্জাবি, একটা পাজামা আর এক জোড়া জুতো আঙ্কেলকে দিলাম। আর আন্টিকে শাড়ি কাপড়, সায়া ব্লাউজ আর এক জোড়া জুতো দিলাম। আঙ্কেল, এই জামা কাপড়গুলো আমার বাবা মার জন্য এনেছিলাম। তোমার বাবা মার জন্য এনেছিলে, তাহলে আমাদেরকে দিলে কেন? গতকাল বললাম না আপনারা আমার বাবা মার মতনই, ঈদের দিন তো আর বাড়িতে যেতে পারলাম না, তাই আপনাদেরকে এগুলো দিলাম। আমি যাবার সময় আবারও বাবা মার জন্য কেনাকাটা করে নিয়ে যাব, আপনারা এ নিয়ে ভাববেন না। ফারিয়া, আমার ছোট ভাইয়ের বউয়ের জন্য যে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম সেগুলো অহনাকে দাও। এই নাও বোন, এগুলো তোমার জন্য। ও মাই গড, এত দামি কাপড় আমার জন্য? আমি তো ভাবতেই পারছি না। আঙ্কেল চলেন, এবার আমরা ঈদের মাঠে যাওয়ার জন্য রেডি হয়ে নেই। ঠিক আছে, রেডি হয়ে এসে শ্যামাই খেয়ে যাইও। ঈদের মাঠে মিষ্টি খেয়ে যেতে হয়। ঠিক আছে আন্টি। মিষ্টি খেয়ে আমি আর আঙ্কেল ঈদের মাঠে নামাজ পড়তে চলে গেলাম। যথাসময়ে নামাজ শেষ করে আবারও বাড়িতে ফিরে এলাম। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে একটু বাড়ির চারপাশে ঘোরাঘুরি করলাম। ফারিয়া খুব আনন্দে আছে অহনাকে পেয়ে, ভারী মিষ্টি মেয়ে, খুব মিশুক। একদিনে এমন আপন করে নিয়েছে যে মনে হচ্ছে ফারিয়া তার বহু বছরের পরিচিত কেউ। খুব আনন্দ উল্লাসে সারাটা দিন কেটে গেল। রাত করে সকাল হলো। সকালে খাওয়া দাওয়া শেষ করলাম, এবার বিদায়ের পালা। আন্টি আমাদের কাছে এসে কান্না কান্না গলায় বলল, বাবা, তোমরা তো তোমাদের নিজেদের বাড়িতে ঈদ করতে পারলে না, তাহলে আর কয়টা দিন এখানে থেকে যাও না।
তোমাদের পেয়ে খুব ভালোই লাগছিল। মনে হচ্ছিল আমি আবার সব ফিরে পেয়েছি। আমার আর কোনো দুঃখ নেই। আন্টি, যাবার সময় একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে নেবেন না? অহনার কাছ থেকে শুনেছি আপনার আরও 2টো ছেলে আছে, কিন্তু তারা ঈদের সময় আপনাদের কাছে এলো না কেন? সে অনেক কথা বাবা। বলুন না, একটু শুনি। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। আমার আরও 2টো ছেলে ছিল। বড় ছেলে আমার সৎ ছেলে, মেজোটা আমার আপন ছেলে, তার ছোট একটা মেয়ে অহনা। আমার বড় সৎ ছেলে খুবই ভালো ছিল, আমাকে সব সময় নিজের মায়ের মতোই দেখত, নিজের মায়ের মতো সম্মান করত, স্নেহ করত। কিন্তু আমি তাকে সব সময় সৎ মনে করে তার উপর খুব অত্যাচার জুলুম করতাম। তারপরও ও আমাকে খুবই ভালোবাসতো, আপন মনে করত। আমি কখনো তাকে বুঝতে চেষ্টা করিনি, এমনকি তাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিলাম। হয়তো সেদিন ও বুঝতে পারে বাড়ি থেকে পালিয়ে গেছে। আপনার বড় ছেলে আর কোনোদিন বাড়িতে আসেননি? না, আর কোনো দিন আসেনি। বড় ছেলের সংসারটাকে আগলে রাখার জন্য দিন রাত পরিশ্রম করছে। বড় ছেলে যাতে সংসারের সহায় সম্পত্তি থেকে বঞ্চিত হয়, আমি সেই চেষ্টা করছি। সব সময় মনে মনে ভেবেছি সমস্ত সম্পত্তি যেন আমার ছোট ছেলের হয়। কিন্তু সেই ছোট ছেলেটি একদিন আমার বুকে ছুরি মেরেছে। দিনের পর দিন জুয়া খেলে অনেক ঋণ করেছিল। ওর বাবার সেই ঋণ শোধ করতে গিয়ে সমস্ত সম্পত্তি বিক্রি করেছে। কথাগুলো বলে আন্টি কান্না করতে লাগলো। তারপর আঙ্কেল বলল, ঋণ পরিশোধ করার পরও খুব ভালো হয়ে গেল। তারপরও ভালো দেখে একটা বিয়ে করলাম। বিয়ের পর বলল বড় একটা ব্যবসা করবে, কিন্তু বড় ব্যবসা করতে গেলে তো অনেক টাকা দরকার। এত টাকা কোথায় পাবো? শেষ পেনশনের সমস্ত টাকা তুলে ওর হাতে দিলাম। ভেবেছিলাম ব্যবসা করে আমাদের দিন খুব ভালোভাবে কেটে যাবে, কিন্তু দুর্ভাগ্য টাকাগুলো নিয়ে শ্বশুর বাড়িতে সেই যে গেল, আর কোনো দিন ফিরে এলো না। কথাগুলো শুনে আমার চোখ থেকে আমার অজান্তে টপ টপ করে পানি গড়িয়ে পড়ল। আপনাদের সাথে যা হয়েছে তা সত্যি খুব অন্যায় হয়েছে, আর দেখবেন এই অন্যায় শাস্তি একদিন ঠিকই পাবে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। আমিও না জেনে না শুনে আমার বড় ছেলের উপর খুব অত্যাচার করেছি। জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা, তবে আল্লাহর কাছে আশা করি তিনি যেন বেঁচে থাকতে আমার বড় ছেলের সাথে দেখা করিয়ে দেন। আমি যেন ওর কাছে মাপ চাইতে পারি। মন থেকে দোয়া করি আল্লাহ যেন ওকে সুখে রাখে। মা যদি মন থেকে দোয়া করে, তাহলে আল্লাহ সেই মায়ের দোয়া কবুল করেন। হয়তো আপনার দোয়া আল্লাহ একদিন কবুল করবে। আল্লাহ আপনার ছেলেকে একদিন আপনার কাছে ফিরিয়ে দিতেও পারেন। ভাবি, ভাইকে বলো না আর কয়টা দিন আমাদের এখানে থেকে যেতে। আমিও বলতে পারবো না, তোমার ভাইকে তুমি বলো। ভাইয়া, মা বাবা যখন বলছে তাহলে আর কয়টা দিন থাকো না। ঠিক আছে, থাকতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমি সব শর্ত মানতে রাজি। আজ থেকে আন্টি আঙ্কেল আমার আপন বাবা মা, আর অহনা তুমি আমার আপন বোন হয়ে থাকবে। তাহলে আমি তোমাদের সাথে কিছুদিন পর পর দেখা করতে আসবো। না বাবা না, এটা কখনোই সম্ভব না। তোমরা এত বড় লোক হয়ে আমাদের মতো গরিবের সন্তান হতে পারো না। কেন হতে পারে না মা? আর যদি তোমার বড় ছেলে বড় লোক হয়ে তোমার সামনে এসে দাঁড়াতো, তাহলে তাকে তুমি ফিরিয়ে দিতে পারবে? না, আমি সেভাবে কথাটা বলছি না, কিন্তু তোমরা তো। আর কোনো কথা নয়। এবার দয়া করে তুমি আমার মুখের দিকে একটু ভালো করে সে দেখো তো, আমার কপালের এই দাগটা চিনতে পারো কি না? আন্টি এবার আমার মুখের দিকে ভালো করে চেয়ে দেখে দৌড়ে এসে আমাকে জোরে ধরে কান্না শুরু করলো। আসিফ, আমার আসিফ, আমি তোকে চিনতে পেরেছি। তুই আমার বড় ছেলে আসিফ। তোকে এত কাছে পেয়েও আমি চিনতে পারলাম না। তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। আমি তোর উপর অনেক অন্যায় অত্যাচার করেছি। তুই ক্ষমা না করলে যে আমি আল্লাহর কাছে ক্ষমা পাবো না। বাবা মা কখনো সন্তানের কাছে ক্ষমা চাইতে পারে না। তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদেরকে না বলে বাড়ি থেকে চলে গিয়েছিলাম। তোমাদের মনে অনেক কষ্ট দিয়েছি। ওগো, দেখো আমাদের ছেলে আসিফ আমাদের কাছে ফিরে এসেছে। আমার আসিফ ফিরে এসেছে। আমি মাকে ছেড়ে দিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম। বাবা মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এতদিন কোথায় ছিলে বাবা? সে অনেক কথা বাবা, আমি তোমাদেরকে পরে সব বলবো। আসিফ, ইনারাই তাহলে তোমার বাবা মা? হ্যাঁ, এরাই আমার বাবা মা। তুমি বাবা মাকে সালাম দাও। অহনা, এদিকে আয়। ভাইয়া, আমার ভাইয়া, তুমি এত নিষ্ঠুর কেন? এত বছর পর আমাদেরকে দেখতে আসলে। আমি তো জানতামই না যে আমার একটা ছোট্ট বোন হয়েছে। জানলে আরও অনেক আগে আসতাম।
এবার একটা কথা বলো তো, তুমি কি তাহলে জেনে শুনে এই বাড়িতে উঠেছিলে নাকি? তোমাদের কারো মাথায় কিন্তু একটা কথা আসেনি। একটু ভালো করে ভেবে দেখো তো। আমি বলেছিলাম এখান থেকে আমার বাড়ি যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগবে। আমার যদি গাড়ি সত্যি সত্যি নষ্টই হতো, তাহলে এই 2 ঘন্টার রাস্তা আমি ইচ্ছে করলে কিন্তু কোনো অটো বা রিক্সায় করে যেতে পারতাম, কিন্তু তা যায়নি। একদম ঠিক কথা, আমরা তো এরকম করে কখনো ভাবেইনি। তার মানে তুমি জেনে শুনে এই বাড়িতে উঠেছো, তাই তো? একদম ঠিক ধরেছ। কিন্তু কেন এমন করলে আসিফ? এরকম না করলে আমি যে সত্য কথাগুলো জানতে পারতাম না। মা আমাকে ক্ষমা করলো কি না এটাও কোনোদিন জানতে পারতাম না। সবচেয়ে বড় কথা হলো, এরকম না করলে আজকে এমন সারপ্রাইজও দিতে পারতাম না। ওরে দুষ্টু, তোর মনে এই প্ল্যান ছিল? এসো বৌমা, আমার কাছে এসো। তোমাদের কিন্তু এখনই যেতে দিচ্ছি না। না মা, আমরা আপাতত যাচ্ছি না। ঈদের যে কয়দিন ছুটি আছে সেই কয়দিনে এখানেই কাটিয়ে যাব। হ্যাঁ মা, ফারিয়া ঠিক কথাই বলেছে। আমরা কয়দিন এখানে থাকবো, তারপর আমাদের সাথে তোমাদেরকেও নিয়ে ঢাকায় যাব। তোমরা আমাদের সাথে ঢাকায় থাকবে। না বাবা, আমরা শহরে থাকতে পারবো না। যে কতদিন বেঁচে আছি গ্রামের বাড়িতেই থাকবো, তবে মাঝে মাঝে তোদের ওখানে বেড়াতে যাব। ঠিক আছে বাবা, আমি বুঝতে পেরেছি। আমি তোমাদের জন্য এখানে একটা পাকা বাড়ি করে দিচ্ছি। তোমরা এই বাড়িতেই থাকবে। আর অহনা, তুই কি করবি? তুই কি বিয়ে করবি নাকি আর ওর লেখাপড়া করবি? তুই যেটা চাইবি সেটাই করবো। আহা, তুমি যে কিনা সামনাসামনি কেউ এভাবে কোনোদিন প্রশ্ন করে? দেখছো না ননদ আমার কি রকমের লজ্জা পেয়েছে? লজ্জা পাবে কেন? আমি এর ভাই না? ভাইয়ের কাছে বলতে কিসের লজ্জা? লজ্জা ছেড়ে তুই আমার কাছে তোর মনের কথা বলে ফেলতো বোন। ভাইয়া, আমার স্বপ্ন ছিল উকিল হওয়ার। সব সময় মনে করতাম এটা আমার শুধু স্বপ্নই থেকে যাবে, বাস্তবে কোনোদিনও উকিল হতে পারবো না। কিন্তু আজ মনে হচ্ছে আমার উকিল হওয়াতে আর কোনো বাধাই থাকবে না। ঠিক আছে বোন, আমি তোর সব আশা পূরণ করার চেষ্টা করব। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? শেষ পর্যন্ত আমরা একটা সুখী পরিবার হলাম। সবাই দোয়া করবেন আমাদের জন্য। এভাবে যেন বাকিটা জীবন কাটাতে পারি। তো কেমন হয়েছে গল্পটা অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে আবারও। আল্লাহ হাফেজ, টাটা।